হ্যালো, গুড ইভিনিং। শুনতে পাচ্ছিস সবাই? গুড আমায় ইভিনিং শুনতে স্যার। পাচ্ছিস? গুড ইভিনিং স্যার। হ্যাঁ স্যার, গুড ইভিনিং। হ্যাঁ গুড স্যার। ইভিনিং। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা দেখ, আজকে আমরা যেটা স্টার্ট করছি সেটা হচ্ছে যে আইসোমার। আমি আগে বলেছিলাম যে অর্গানিক কম্পাউন্ডস গুলোর নাম্বার অনেক বেশি, ইনইউমারেবল নাম্বার অফ অর্গানিক কম্পাউন্ডস, প্রায় 17 লাখ অর্গানিক কম্পাউন্ড। তো এত অর্গানিক কম্পাউন্ড হওয়ার পিছনে কিছু বেসিক ব্যাপার রয়েছে যে আহ, এত কম্পাউন্ড হয় কেন, সে ব্যাপারে আমি বলেছিলাম যে আইসোমেরিজম সেটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট কজ, যে আইসোমেরিজম থাকার জন্য কিন্তু হচ্ছে। তো আজকে আমরা আইসোমেরিজম পড়বো, কিন্তু একটা জিনিস খুব পরিষ্কার করে নিতে হবে, সেটা হচ্ছে যে আইসোমেরিজমে স্টুডেন্টদের একটা অসুবিধা হয়, সেটা হচ্ছে যে কি না, আমাদের একটা ফর্মুলা দিয়ে দেয়। ভালো করে আমার কথাটা শুনবি। আমাদেরকে একটা মলিকিউলার ফর্মুলা দিয়ে দেয়, দিয়ে জিজ্ঞাসা করে যে এর থেকে কতগুলো আইসোমার লেখা যাবে। তো এটা একটা সমস্যাদায়ক ব্যাপার, যে স্টুডেন্টরা কিন্তু ঠিকঠাক বুঝতে পারে না যে একটা ফর্মুলা দিলে তার থেকে কতগুলো আইসোমার লেখা যেতে পারে। আমি তোকে আজকে আইসোমার শুরুর আগে আমি সেটা শিখিয়ে দেব, তাহলে দেখবি যে আইসোমারের ক্ষেত্রে যে সমস্ত কোশ্চেনগুলো আসবে সেই কোশ্চেনগুলো কিন্তু সহজে সলভ করতে পারবি, ইভেন কম্পিটিটিভ এক্সামেও কিন্তু অনেক ইজিয়ার হবে। এটা একটা প্রসেস আছে, যে প্রসেসটায় তুই সহজে একটা কম্পাউন্ডের মধ্যে কতগুলো ডাবল বন্ড থাকতে পারে কিংবা রিং থাকতে পারে, কি ধরনের বন্ড থাকতে পারে, সেটা কিন্তু তুই বুঝে যাবি। তো আমরা আজকে প্রথমে সেই জিনিসটা নিয়ে ডিসকাস করছি। আফটার দ্যাট আমরা আইসোমেরিজমের ব্যাপারটাতে যত রকমের আইসোমেরিজম আছে সেগুলো নিয়ে স্টাডি করব। তো চল, উইদাউট ওয়েস্টিং টাইম আমরা শুরু করে দিই আইসোমেরিজম ইন অর্গানিক কম্পাউন্ডস। তো তাতে আমরা প্রথমেই যে জিনিসটা আজকে পড়তে চাইছি সেটা হচ্ছে ডাবল বন্ড ইকুইভ্যালেন্স। এখন ডাবল বন্ড ইকুইভ্যালেন্স কথাটার মানে কি? দেখ, আমি তোকে একটা সিম্পল এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। দেখ ডাবল বন্ড ইকুইভ্যালেন্সের মানে কি। ধর তোর কাছে একটা কম্পাউন্ড আছে যার মলিকিউলার ফর্মুলা C2H6। তাহলে এর থেকে তুই কি কম্পাউন্ড তৈরি করতে পারিস? না, সিম্পল CH3CH3 এই কম্পাউন্ডটা তৈরি করতে পারিস। দুটো কার্বন, ছটা হাইড্রোজেন, সো সিম্পল। দুটো কার্বন, ছটা হাইড্রোজেন। এবারে তোকে দিল যে একটা কম্পাউন্ড C2H4, সেটা দিয়ে তুই কি করতে পারিস ভালো করে দেখ। যে কার্বন তোকে এখানে ডাবল বন্ড মারতে হবে, তো ডাবল বন্ড মারলে চারটে হাইড্রোজেন দিলেই কিন্তু ডাবল বন্ড থাকলেই হয়ে যাবে, মানে দুটো হাইড্রোজেনের পরিবর্তে তোর একটা ডাবল বন্ড চলে এলো। তার মানে ডাবল বন্ড ইকুইভ্যালেন্স মানে কি? মানে হচ্ছে যে তোর কতগুলো হাইড্রোজেন H2 কতগুলো জন্যে একটা আনস্যাচুরেটেড থেকে স্যাচুরেটেড কম্পাউন্ড হয়, এটাতে কতগুলো H2 দিলে এটা হয়, এটাই হবে এর ডাবল বন্ড ইকুইভ্যালেন্স। আমি আবারও বলছি তোকে, যে একটা আনস্যাচুরেটেড কম্পাউন্ডে কতগুলো হাইড্রোজেন মলিকিউল দিলে ওর থেকে একটা স্যাচুরেটেড কম্পাউন্ড তৈরি হয়, সেটাকেই বলে ডাবল বন্ড ইকুইভ্যালেন্স। যেরকম এখানে একটা কম্পাউন্ড দেখতে পাচ্ছি C4H8, তাতে যদি তুই দুটো হাইড্রোজেন মানে একটা হাইড্রোজেন মলিকিউল তুই লাগাস, তাহলে এই কম্পাউন্ডটা কি হয়ে যাবে না, এই কম্পাউন্ডটা হয়ে যাবে একটা স্যাচুরেটেড মানে হচ্ছে যার মধ্যে কোনো ডাবল বন্ড বা ট্রিপল বন্ড এগুলো নেই। তো একটা আনস্যাচুরেটেড থেকে কতগুলো কতগুলো তাতে শর্ট আছে, আনস্যাচুরেটেড থেকে স্যাচুরেটেড করার জন্য কতগুলো তোর লাগতে পারে, কতগুলো হাইড্রোজেন মলিকিউল লাগতে পারে, সেটাকেই বলে ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট। হাউ শর্ট অফ দ্য হাইড্রোজেন্স ইন এ মলিকিউল কম্পেয়ার টু দ্য করসপন্ডিং অ্যালকেন। মানে কি, এটা হচ্ছে অ্যালকেন, এই যে উপরেরটা যেটা লিখেছি এটা অ্যালকেন, তো তার থেকে কতগুলো শর্ট আছে হাইড্রোজেন,
কতগুলো হাইড্রোজেন শর্ট আছে, দেখ এখান থেকে দুটো হাইড্রোজেন মানে একটা হাইড্রোজেন মলিকিউল শর্ট আছে। তো কতগুলো হাইড্রোজেন মলিকিউল, হাইড্রোজেন অ্যাটম শর্টের কথা বলা হচ্ছে না, হাইড্রোজেন মলিকিউল শর্টের কথা বলা হচ্ছে, সেটাই কিন্তু ডাবল বন্ড ইকুইভ্যালেন্স। এতে কি বোঝা যাবে আমি তোকে প্রত্যেকটা জিনিস বুঝিয়ে দেব, এক্সাম্পল দিয়ে দেখাবো, তুই নিজে করে দেখবি যে বুঝতে পারছিস কিনা। এর থেকে বোঝা যায় যে একটা কম্পাউন্ডের মধ্যে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড বা বেঞ্জিন রিং আছে কিনা। কোনটা থেকে শর্ট আছে? হ্যাঁ স্যার হাইড্রোজেন মলিকিউলটা কোনটা থেকে শর্ট আছে? ট্রিপল ডাবল বন্ড বা ট্রিপল বন্ডে যখন থাকবে আনস্যাচুরেটেড, স্যাচুরেটেড থেকে শর্টেজ থাকবে। কথাটা বোঝার চেষ্টা কর। আমি 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 তোকে আরেকবার বলছি, শোন। সেটা হচ্ছে যে এখানে দেখ আমি লিখছি, এখানে দেখলে বুঝতে পারবি আরো ভালো করে। আমি তোকে বলছি শর্টেজ মানে হচ্ছে যে একটা অ্যালকেন আছে, তার থেকে কতগুলো, ধর C3H8, এটা কি না CH3 CH2 CH3, এটা হচ্ছে C3H8। এবারে তুই যদি এটা দিয়ে ডাবল বন্ড কম্পাউন্ড লিখিস তাহলে তোর কি হলো, না এটা লিখলি, এটাতে কত কার্বন আছে না C3H কত আছে 6। তার মানে এটার থেকে যে অ্যালকেন থেকে এই অ্যালকিনে তুই আসলি কত শর্ট, না একটা হাইড্রোজেন মলিকিউলের শর্ট। বা উল্টো দিক থেকে এদিকে গেলে কতগুলো হাইড্রোজেন বেশি আছে এতে, না একটা হাইড্রোজেন মলিকিউল বেশি আছে। এটাকেই বলে ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট, মানে একটা ডাবল বন্ড মানে একটা হাইড্রোজেন মলিকিউল, একটা ডাবল বন্ড মানে বা পাই বন্ড মানে হচ্ছে একটা হাইড্রোজেন মলিকিউল। কিংবা তুই একেও এরকম ভাবেও লিখতে পারবি, CH2 রিং করেও লিখতে পারবি। দেখ তার মানে তোর কাছে এটা দাঁড়ালো যে একটা ডাবল বন্ড মানে হচ্ছে কি না একটা হাইড্রোজেন মলিকিউল, বা ধর একটা রিং, সেটা মানেও কিন্তু একটা হাইড্রোজেন মলিকিউল। একটা হাইড্রোজেন মলিকিউল কম থাকার জন্যে তুই ওটাতে ডাবল বন্ড লিখতে পাচ্ছিস। কথাটা বোঝার চেষ্টা কর। একটা হাইড্রোজেন কম থাকার জন্য অ্যালকেনে কত হাইড্রোজেন C3H8, তার থেকে একটা হাইড্রোজেন মলিকিউল কম আছে, তাই তুই একটা ডাবল বন্ড বা রিং লিখতে পাচ্ছিস। ইজ ইট ক্লিয়ার অর নট? অ্যালকেনের চাইতে কতগুলো হাইড্রোজেন কম থাকার জন্য তুই অ্যালকিন বা রিং লিখতে পারিস, সেটাকেই বলে হাইড্রোজেন ইন্ডেক্স অফ হাইড্রোজেন ডেফিসিয়েন্সিও বলে বা ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট বলে, দুটোই বলে। ইন্ডেক্স অফ হাইড্রোজেন ডেফিসিয়েন্সি, ইন্ডেক্স অফ হাইড্রোজেন ডেফিসিয়েন্সি IHD এটাও বলে। তো অ্যালকেন থেকে করসপন্ডিং অ্যালকিনে বা রিংয়ে আসতে গেলে কতগুলো হাইড্রোজেন মলিকিউল তোর দরকার বা কতগুলো হাইড্রোজেন মলিকিউল কম আছে, তাকে বলে ইন্ডেক্স অফ হাইড্রোজেন ডেফিসিয়েন্সি অথবা ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট। ইজ ইট ক্লিয়ার অর নট? পরিষ্কার ব্যাপারটা? ইজি? তো আমরা এই ব্যাপারটা কিভাবে ক্যালকুলেট করব, চলে আয় এখানে। তো কিভাবে ক্যালকুলেট করব না, ক্যালকুলেট করার জন্য আমরা একটা সিম্পল ফর্মুলা ইউজ করব। ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট C মানে কার্বন কতগুলো আছে প্লাস 1 মাইনাস H হাইড্রোজেন X মানে হচ্ছে হ্যালোজেন, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলো, আর মাইনাস N ডিভাইডেড বাই 2 N নাইট্রোজেন। তো এইটা হচ্ছে ডাবল বন্ড ইকুইভ্যালেন্টের ফর্মুলা। এর ভ্যালু আমরা বের করব, কিন্তু কম্পাউন্ডটাতে যদি অক্সিজেন বা সালফার থাকে তাহলে তার নাম্বার আমরা ইগনোর করব, তার নাম্বার এই ফর্মুলার মধ্যে আসবে না। মানে কতগুলো ডাবল বন্ড আছে বা কি আছে এটা অক্সিজেনের নাম্বারের উপরে ডিপেন্ড করবে না।
এটা একটা এম্পিরিক্যাল ফর্মুলা, কোনো প্রুফ ফর্মুলা না, এম্পিরিক্যাল ফর্মুলা। এটা দিয়ে স্ট্রাকচার ডিটারমিন করা যায়, বোঝা যায় যে একটা কম্পাউন্ডের মধ্যে কতগুলো ডাবল বন্ড আছে বা ট্রিপল বন্ড আছে বা রিং আছে। আমি তোকে এক্ষুনি দেখিয়ে দেবো, বুঝিয়ে দেবো, এক্সাম্পলে করাবো। তুই দেখ ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট এর ফর্মুলাটা তোকে মনে রাখতে হবে, C+1 মাইনাস উইদিন ব্র্যাকেটে H প্লাস এক্স মাইনাস এন ডিভাইডেড বাই 2। বারবার দেখতে দেখতে ফর্মুলা এমনিতেই মনে থেকে যাবে, এমন কিছু গুরুত্বপূর্ণ কথা নয়। তো এর ভ্যালু কত কত আসতে পারে, আমরা যদি 0 আসে, এর ভ্যালুটা হচ্ছে, যদি ডাবল বন্ড ইকুইভ্যালেন্টের ভ্যালু যদি 0 আসে, তাহলে ওটা একটা সিম্পল স্যাচুরেটেড কম্পাউন্ড, মানে ওতে নো ডাবল বন্ড অর রিং, ওখানে কোনো ডাবল বন্ড বা রিং কিচ্ছু নেই, শুধুমাত্র সিম্পল কার্বন কার্বন দিয়ে বন্ড দিয়ে কম্পাউন্ড। লেখা সোজা হয়ে যাবে যদি ডাবল বন্ড ইকুইভ্যালেন্টের ভ্যালু 0 আসে। কিন্তু যদি 1 আসে প্রত্যেকটা বন্ডের জন্য, দেখ যদি 1 আসে তাহলে তার মধ্যে একটা রিং থাকতে পারে বা একটা পাই বন্ড, মানে পাই বন্ড মানে একটা ডাবল বন্ড থাকতে পারে। সবই কিন্তু লেখার জন্য পসিবল আইসোমার, তো তার মানে কি থাকতে পারে তুই আগে থেকে বুঝে যাবি। ডাবল বন্ড ইকুইভ্যালেন্টের ভ্যালু 1 হলে একের জন্য একটা ডাবল বন্ড অথবা একটা রিং, একটা ভ্যালুর জন্য একটা ডাবল বন্ড বা একটা রিং। পরের দিকে চলে আয়। এবারে দুটোর জন্য দুটো পাই বন্ড, তো ট্রিপল বন্ডে কটা পাই বন্ড থাকে? দুটো পাই বন্ড থাকে, ট্রিপল বন্ড পড়েছিস তো। যদি ডাবল বন্ড ইকুইভ্যালেন্টের ভ্যালু 2 আসে তাহলে কি হতে পারে না, একটা ট্রিপল বন্ড থাকতে পারে বা দুটো ডাবল বন্ড থাকতে পারে বা দুটো রিং থাকতে পারে বা একটা ডাবল বন্ড আর একটা রিং থাকতে পারে। দেখ একটা, যখন ডাবল বন্ড ইকুইভ্যালেন্টের ভ্যালু 1 হয় তখন একটা রিং, তাহলে 2 হলে তো দুটো রিং হবেই। যদি 1 হয় তাহলে একটা পাই বন্ড, তো একটা পাই বন্ড মানে এখানে যদি হয় তাহলে দুটো পাই বন্ড বা দুটো ডাবল বন্ড হতে পারে, বা দুটো পাই বন্ড হওয়া মানে কি একটা ট্রিপল বন্ড হতে পারে, বা একটা ডাবল বন্ড আর একটা রিং হতে পারে। একটা ডাবল বন্ড মানে একটা ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট, আর একটা রিং মানে আর একটা ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট। তাহলে ডাবল বন্ড ইকুইভ্যালেন্টের ভ্যালু 2 হওয়া মানে একটা ট্রিপল বন্ড বা দুটো ডাবল বন্ড বা দুটো রিং বা একটা ডাবল বন্ড একটা রিং। এটা কি বোঝা গেছে? এটা কি বুঝতে পেরেছিস সবাই? ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ স্যার। পরিষ্কার ব্যাপার যে ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট যদি 2 হয়, সব সময় তুই ভাববি যে একটার জন্য একটা পাই বন্ড বা একটা রিং, মানে এক যদি ভ্যালু হয় তাহলে অত একটা পাই বন্ড হতে পারে বা একটা রিং হতে পারে। দুটোর জন্য এই 3 নম্বর নিজেই বলতে পারবি। দেখ 3-এর জন্য, দেখ দুটোর জন্য তো একটা ট্রিপল বন্ড ছিল, তাহলে 3-এর জন্য একটা ট্রিপল বন্ড প্লাস একটা ডাবল বন্ড হতে পারে, অথবা একটা ট্রিপল বন্ড একটা রিং হতে পারে, অথবা একটা রিং হতে পারে দুটো ডাবল বন্ড হতে পারে, অথবা 3টে রিং হতে পারে। কারণ একের জন্য তো একটা রিং, তাহলে 3-এর জন্য তো 3টে রিং হতেই পারে। তাহলে 1 ট্রিপল বন্ড 1 ডাবল বন্ড বা 1 ট্রিপল বন্ড 1 রিং, 1 রিং 2 ডাবল বন্ড বা 3 রিং, এগুলো হতে পারে। ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট ভ্যালু যদি 3 হয়, ডাবল বন্ড ইকুইভ্যালেন্টের ভ্যালু যদি 4 হয়, খুব ইন্টারেস্টিং। 4টা দেখ, বেনজিন রিং। দেখ বেনজিন রিং এ কি থাকে, দেখ বেনজিন রিং এ কি থাকে না, এরকম এরকম এরকম। তাহলে এখানে পাই বন্ড কটা? পাই বন্ড কটা গুনে দেখ, এই ডাবল বন্ড গুলো হচ্ছে পাই বন্ড, তাহলে পাই বন্ড কটা? 3টে, একটা দুটো 3টে। আর কি না, একটা রিং হয়ে রয়েছে, ওখানে তো একটা রিং হয়ে রয়েছে। ডাবল বন্ড গুলোকে যদি বাদ দিস তাহলে তো একটা রিং, তাহলে রিং এর জন্য তো একটা ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট হয়, তাহলে টোটাল 4 হয়ে গেল। তাহলে যখনই তুই বেনজিন রিংটা ধরছিস তখন সেখানে ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট 4 হলো। কেন 4 হলো না, 3টে ওখানে পাই বন্ড আছে, 3টে পাই বন্ড আর একটা কি আছে, একটা রিং আছে। তাহলে 3 + 1 4, তার মানে একটা বেনজিন রিং থাকতে পারে। যদি ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট 5 হয় তাহলে একটা বেনজিন রিং, তুই এখানে 5টাকে 4 + 1 করে লিখতে পারিস, তাহলে একটা বেনজিন রিং করে দিবি, তার সাথে একটা ডাবল বন্ড করলি, কোনো অসুবিধার কিছু নেই।
যদি 6 হয় তাহলে এখানে 4 প্লাস 2 করতে পারিস 6টাকে, তার মানে একটা বেঞ্জিন রিং। 2 এর জন্য দুটো ডাবল বন্ড করতে পারিস, অথবা 2 এর জন্য একটা ট্রিপল বন্ড করতে পারিস। সো সিম্পল, খুবই ইজি ব্যাপার, একদম না বোঝার মতো কোনো বিষয় নয়। তুই ভাববি যে একটা ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট 1 মানে হচ্ছে একটা রিং অথবা একটা পাই বন্ড। এটা দিয়েই তুই যতগুলো থাকবে ততগুলো তুই পেয়ে যাবি। যেই 4 এর বেশি আসবে, 4 বা 4 এর বেশি আসবে, তখনই ওখানে একটা বেঞ্জিন রিং ঢুকিয়ে দিবি। তাহলে কি হবে না, ওপেন চেন কম্পাউন্ডটা বিশাল বড় হবে না, তাতে বেঞ্জিন রিং হলে তোর কম্পাউন্ডটা লিখতে সুবিধা হবে। আমি তোকে এক্সাম্পল দিয়ে দেখাবো। নেক্সট 7 যদি হয় তাহলে দেখ 4 প্লাস 3 করতে পারিস, তাহলে 4 এতে কি হয়, একটা বেঞ্জিন রিং হয়ে গেল। আর 3 মানে 3টে ডাবল বন্ড হতে পারে। 3 মানে 1 বেঞ্জিন রিং 1 ট্রিপল বন্ড। ট্রিপল বন্ডে তো দুটো চলে গেল, এর মধ্যে একটা চলে এলো, তাহলে 1 বেঞ্জিন রিং 1 ট্রিপল বন্ড আর 1 ডাবল বন্ড হয়ে গেল। সো সিম্পল ব্যাপার, একদম ইজি ব্যাপার। ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট যদি 8 হয় তাহলে 4 এর জন্য একটা বেঞ্জিন রিং, 4 প্লাস 4 মানে দুটো বেঞ্জিন রিং। তো এভাবে তুই ভাবতে পারিস, তোর কাছে বেঞ্জিন রিং, ডাবল বন্ড, রিং, ট্রিপল বন্ড, ইচ অ্যান্ড এভরিথিং তুই বুঝে যাচ্ছিস। এবারে দেখ যে তুই কিভাবে এটাকে এক্সিকিউট করবি, আমি তোকে বোঝাচ্ছি। দেখ, তোর কাছে ফর্মুলাটা সবসময় কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্যাপার, তোর কাছে ফর্মুলাটা কিন্তু রেডি থাকবে। ফর্মুলাটা রেডি না থাকলে কিন্তু অসুবিধা। তো কার্বন প্লাস 1 মাইনাস H প্লাস X মাইনাস N/2। তো এখন এই কম্পাউন্ডটা, যে একটা কম্পাউন্ড আমি তোকে দিচ্ছি যার ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট তোকে বের করতে হবে এবং যার থেকে তোকে ফর্মুলা বের করতে হবে, C3H6। তো আমি এখানে ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট DBE বের করছি। তো কার্বন কটা রয়েছে না, কার্বন এখানে 3টে রয়েছে, প্লাস 1 মাইনাস এখানে শুধুমাত্র হাইড্রোজেনই রয়েছে, আর এক্স বা এন এসবের কোনো চিহ্ন নেই, তাহলে 6/2, তাহলে 6 2 যা 3, তাহলে 3 মাইনাস 3 প্লাস 1, তার মানে এখানে ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট 1। তার মানে এই C3H6 এর মধ্যে একটা ডাবল বন্ড আছে, ডাবল বন্ড থাকতে পারে, অথবা 1 রিং থাকতে পারে। তাহলে পসিবল স্ট্রাকচার কি হবে না, ডাবল বন্ড 3টে কার্বন দিয়ে দিলি, একটা ডাবল বন্ড মেরে দিলি, বাকি কার্বনের ভ্যালেন্সি কত 4, তাহলে হাইড্রোজেন গুলো বসা, তাহলে এখানে 3টে হাইড্রোজেন বসবে, এখানে কার্বনের 3টে ভ্যালেন্স স্যাটিসফাই হয়ে গেছে তাহলে একটা বসবে, আর এদিকে দুটো ভ্যালেন্স স্যাটিসফাই হয়ে গেছে তাই দুটো বসবে। তাহলে হাইড্রোজেন গুনে দেখ মিলে যাবে, কার্বন 3টে আছে, হাইড্রোজেন 6টা আছে। এবারে একটা রিং, এছাড়া আর কিছু লিখতে পারবি না, একটা রিং মানে তুই CH2 এরকম CH2 এরকম CH2 দিয়ে দিলি, তাহলে এটা হয়ে গেল একটা রিং। তো এই ফর্মুলা দিয়ে পসিবল স্ট্রাকচার, একটা ডাবল বন্ড একটা রিং হলো। ইজ ইট ক্লিয়ার অর নট? এটা পরিষ্কার কি না? হ্যাঁ স্যার পরিষ্কার। হ্যাঁ স্যার পরিষ্কার? তাহলে একবার ঝটপট ডাবল বন্ড ইকুইভ্যালেন্টটা বের কর তো। C5H8 এ ডাবল বন্ড ইকুইভ্যালেন্টটা ফটাক সে বের কর। স্যার 2 ভেরি গুড। তো 2 বেরিয়েছে, এটা বের করা এমন কিছু অসুবিধার কিছু নয়, যে কেউ বের করতে পারবে। ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট হিসাব করেছে, 2 এসছে, কোনো প্রবলেম কিছু নেই একদম। তার মানে বোঝা যাচ্ছে কি না, বোঝা যাচ্ছে যে এই কম্পাউন্ডটার মধ্যে কি থাকতে পারে না, 2 মানে হচ্ছে 2 ডাবল বন্ড থাকতে পারে, 2 ডাবল বন্ড থাকতে পারে, অথবা কি থাকতে পারে না একটা রিং থাকতে পারে প্লাস একটা ডাবল বন্ড থাকতে পারে, অথবা কি থাকতে পারে না একটা ট্রিপল বন্ড থাকতে পারে। এটা যখন আমি বুঝে যাচ্ছি তখন এই ফর্মুলা দিয়ে আমাকে যখনই কম্পাউন্ড লিখতে বলবে আমি খুব ইজি হয়ে যাব। আমি কম্পাউন্ডটা লেখার আগেই বুঝে যাচ্ছি যে কতগুলো ডাবল বন্ড বা ট্রিপল বন্ড বা রিং রয়েছে, আর ফটাকসে আমি লিখতে পারবো। যেরকম ট্রিপল বন্ড, তাহলে ট্রিপল বন্ড একটা ট্রিপল বন্ড মেরে দিয়ে কার্বন 5টা এরকম পরপর লিখে দে, 1 2 3 4 5, তাহলে এর হাইড্রোজেন গুলো বসিয়ে দে,
তাহলে হাইড্রোজেন বসিয়ে দিচ্ছি, সেখানে মাঝখানে দুদিকে বন্ড আছে মানে দুটো হাইড্রোজেন বসাবি, এখানে দুটো হাইড্রোজেন বসাবি, এখানে ধারে মানে তিনটে হাইড্রোজেন বসাবি। দেখ তুই এখানে একটা কম্পাউন্ড পেয়ে গেছিস যে কার্বন হাইড্রোজেন সব মিলে গেছে। দেখ 3 2 5 2 7 1 8, এটা ট্রিপল বন্ডের কম্পাউন্ড। তুই প্রয়োজন হলে ট্রিপল বন্ডটা সরাতে পারবি, সেটা পজিশনাল আইসোমার, সেসব আমি তোকে পরে বলছি। এছাড়াও তুই কি করতে পারিস, দুটো ডাবল বন্ড বসাতে পারিস। তো কার্বন এখানে একটা ডাবল বন্ড দিলি, আবার একটু বাদে একটা ডাবল বন্ড দিলি, এখানে হাইড্রোজেন গুলো 5টা হাইড্রোজেন গুলো সব হিসাব করে তুই বসিয়ে দিলি। কোনো অসুবিধার কিছু নেই, হাইড্রোজেন সব মিলে যাবে, একদম মিলে যাবে, কোনো অসুবিধার কিছু হবে না, যেহেতু তুই ফর্মুলায় গেছিস মিলে যাবে। রিং প্লাস ডাবল বন্ড, একটা 5 কার্বনে তুই এটা একটা রিং করতে চাইছিস, রিং প্লাস ডাবল বন্ড। এ দেখ 5টা কার্বন সিএইচ, এটা 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 5টা কার্বন দিয়ে একটা এরকম করে তুই একটা রিং বানিয়ে দিলি, রিং বানিয়ে তার মধ্যে একটা ডাবল বন্ড দিয়ে দে, রিং বানিয়ে তার মধ্যে একটা ডাবল বন্ড দিয়ে দে, কোনো অসুবিধার কিছু নেই। তুই লিখে দেখতে পারিস CH2, এখানে কার্বন, এখানে CH2 বসবে, এখানে কিন্তু ডাবল বন্ড আছে, তাহলে এখানে CH বসবে, এখানে CH বসবে, এখানে CH2 বসবে, এখানে কার্বন 2 2 4 2 6 2 8, দেখ C5H8 8 হয়ে গেছে। তো একেবারে এইটা দিয়ে তুই 3খানা কম্পাউন্ড তো লিখেই ফেলতে পারলি খুব ইজিলি, 3টে কম্পাউন্ড যে রিং হবে, ডাবল বন্ড হবে, ট্রিপল বন্ড হবে। এবারে এদের পজিশন চেঞ্জ করে আরো অনেক কিছু করতে পারবি, সেটা আইসোমার পড়ার পরে আরো কনফার্ম হতে পারবি, যে আইসোমার জানার পরে আরো তুই পরিষ্কার ভাবে বলতে পারবি যে আরো কতগুলো আইসোমার হবে, কিন্তু ইনিশিয়াল ইন্ডিকেশন যেটা সেটা করতে পারবি। চলে আয়, দেখ C6H12N2Br2, তাড়াতাড়ি বের কর, সবাইকে বলছি তাড়াতাড়ি এটা ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট বের কর। নাইট্রোজেন আছে, ব্রোমিন আছে, হাইড্রোজেন আছে, কার্বন আছে। অক্সিজেন সালফার থাকলে কিন্তু সবসময় তাকে ইগনোর করতে হবে, তাকে লেখা যাবে না। একদম তাই, এটা 1 বেরিয়েছে, তার মানে 1 যেই তোর বেরোলো, তার মানে তুই বুঝতেই পারছিস যে এখানে কেবলমাত্র একটাই ডাবল বন্ড থাকতে পারে, কার্বন কার্বন ডাবল বন্ড একটা, এখানে ডিইউ বেরোচ্ছে, ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট 1 বেরোচ্ছে। তো একটা ডাবল বন্ড থাকতে পারে অথবা 1 রিং থাকতে পারে, সেটা দিয়ে তুই সহজেই বের করতে পারবি, যে একটা রিং করে বাকি নাইট্রোজেন ব্রোমিন দিয়ে তুই কম্পাউন্ডটাকে বের করতে পারবি। নিজে করে দেখিস যে কতগুলো কম্পাউন্ড তুই লিখতে পারছিস। হ্যাঁ স্যার, এটা 2 আসছে না? আসছে, আমি জানি না, আমি বের করে দেখি। এটা তো সোজা ব্যাপার, এটা আমি কি করবো বল, এটা যদি তোরা ভুল করিস তাহলে আর কিছু করার নেই, তো আমাকে তাহলে নিজেকে বের করে দেখতে হবে। 12, এখানে এখানে x মানে হচ্ছে এখানে হ্যালোজেন আছে 2, মাইনাস নাইট্রোজেন আছে 2, তো এখানে ডিভাইডেড বাই 2, তাহলে 6 হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার 1, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ এটা তো বাদ গেল, তাহলে 6 হলো, তাহলে 1ই আসছে। তো যাকে ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট এরকম আলাদা করে কোনো প্রশ্নে থাকে বের করতে দেয়, তো সেটা থেকে স্ট্রাকচার, এবারে নাইট্রোজেন ব্রোমিন দিয়ে কি স্ট্রাকচার হবে না স্ট্রাকচার হবে এসব নিয়ে আমরা পরে বলছি, কারণ আমরা পরে ফাংশনাল গ্রুপ এবং আইসোমার এইসব নিয়ে আলোচনা করব, তাতে আরো পরিষ্কার হবে। কিন্তু ইনিশিয়াল একটা ইন্ডিকেশন যে কম্পাউন্ডটার মধ্যে কি আছে। এছাড়াও ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট কিন্তু উল্টো ভাবে বের করতে হতে পারে, একটা কম্পাউন্ডের স্ট্রাকচার দিয়ে দিয়েছে, তার থেকে ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট তুমি বের করো। ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট কি করে বের করবে, তো সেটাও আমরা শিখে নিই, কারণ পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। তো ক্যালকুলেট দ্য ডিইউ অফ, তোকে যদি বেনজিন বলে তাহলে ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট বের করা খুব সোজা ব্যাপার। কিভাবে সোজা ব্যাপার না, কটা ডাবল বন্ড আছে, একটা, দুটো, তিনটে ডাবল বন্ড আছে, তাহলে তুই এখানে তিনটে ডাবল বন্ড যেহেতু আছে তাই 1 + 1 + 1, আর একটা রিং আছে, তাহলে 1, তার মানে এর ডিইউ হবে কত, এর ডিইউ হবে 4। ইজ ইট ক্লিয়ার? আমি আগেও বুঝিয়েছি, আবার তোকে বলে দিলাম। তাহলে তুই আমাকে বল যে এটার ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট কত হবে, এটা বল। স্যার 5। একদম, কারণ এখানে একটা ডাবল বন্ড, এখানে দুটো ডাবল বন্ড, তিনটে ডাবল বন্ড, চারটে ডাবল বন্ড আর একটা রিং, মানে এটা 5 আসছে। আমি অক্সিজেন অ্যাটমটাকে ইগনোর করতে বলেছি, কিন্তু তার বন্ড কিন্তু ইগনোর করা যাবে না, সেই বন্ড কিন্তু কার্বন তো করেছে, কার্বন তো এই বন্ডের মধ্যে ইনভলভ আছে, তো ন্যাচারালি এটা কিন্তু অক্সিজেনের সাথে বন্ড বলে এটা ইগনোর করা যাবে না। ভেরি গুড,
ভেরি গুড, আগে চল। ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট এটা ফটাকসে বলতো, ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট কত হচ্ছে? Sir, 6. Sir, 6. এখানে 4 হয়ে গেল, 4 প্লাস 2, ভেরি গুড, 4 প্লাস 2 6, জাস্ট বের করে নেয়া, বুঝতেই পারছিস কোনো অসুবিধার কিছু হচ্ছে না। এটা একবার ফটাকসে বলতো তাড়াতাড়ি জলদি। Sir, 6. একদম তাই, এখানে 4 আছে, এটাতে 4 আছে, বেঞ্জিন রিং এ 4 আছে, প্লাস এখানে একটা, তাহলে 6 চলে আসছে। তো এরকম ভাবে তুই করতে পারিস, কোনো অসুবিধার কিছু নেই। এটা বলতো 5. এটা 5 কিংবা এটা Sir, 5. এটা 4, এই রিংটাই হচ্ছে 4, এখানে দুটো ডাবল বন্ড, এই দুটো ডাবল বন্ড, এখানে 5 কোত্থেকে হলো? এটা 5 কি করে বললি? এই যে বেঞ্জিন রিংটা, এখানে আরো একটা রিং আছে, এটাও একটা রিং, তাহলে দুটো রিং মানে 2, আর এটাতে 3টে আর দুটো 5টা ডাবল বন্ড, 5টা ডাবল বন্ড, তাহলে তার 7। হ্যাঁ স্যার, গন্ডগোল হয়ে গেল। 7 তো হবে নাকি? দুটো রিং আছে তো এর মধ্যে, ওটা হ্যাঁ, একটা স্যার। কমন হ্যাঁ, কমন লাইন আছে, কিন্তু রিং তো দুটো, রিং দুটো, ঠিক আছে? তো এটা 7 হবে, ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট 7 হবে। এনিওয়ে, তো আমরা ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট যেটা, সেটা আমরা বের করলাম, এবং ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট বের করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হ্যাঁ 5, এটা কোনটা স্বস্তিকা কি বলছে 5, আচ্ছা কি আছে। তো আমরা এভাবে বের করতে পারি ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট, আরো ভালোভাবে আমরা কাজে লাগাতে পারবো, সেটা পরে আমরা আসবো আইসোমার পড়ার পরে। কিন্তু এটা কিন্তু আমাদের কাছে জরুরি ব্যাপার, এটা ছাড়া কিন্তু আমাদের চলবে না। তো সেই জিনিসটা আমি বললাম যে কিভাবে এইটা তুই করবি। এবারে চল আমরা আইসোমার এ ঢুকে যাই, আইসোমার পড়াতে শুরু করে দিই। দেখ আইসোমার বলতে কি বোঝায়। প্রথম কথা হচ্ছে কি না, আমাদের যে ফর্মুলা আছে সেই ফর্মুলা কিন্তু কত রকমের ফর্মুলা আছে না, ফর্মুলা আছে 3 রকমের। একটাকে বলে কি, বেসিক কনসেপ্টে পড়িয়েছি, এম্পিরিক্যাল ফর্মুলা, আর একটা কি মলিকিউলার ফর্মুলা, আর একটা কি স্ট্রাকচারাল ফর্মুলা। এখানে এই ফর্মুলার কোনো ব্যাপার নেই, এই যে এম্পিরিক্যাল ফর্মুলা যেটা, এই ফর্মুলা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই, এই ফর্মুলা নিয়ে আমাদের কোনো কাজ নেই। আমাদের এখানে কাজ হচ্ছে মলিকিউলার ফর্মুলা এবং স্ট্রাকচারাল ফর্মুলা, এই দুটো নিয়ে। তো মলিকিউলার ফর্মুলা সেম, মলিকিউলার ফর্মুলা যদি সেম হয়, এটা সেম, কিন্তু স্ট্রাকচারাল ফর্মুলা এটা ডিফারেন্ট, এবং ডিফারেন্ট প্রপার্টি এরকম যদি শো করে, এটা সেম কিন্তু এটা ডিফারেন্ট, তার স্ট্রাকচারাল ফর্মুলা ডিফারেন্ট। স্ট্রাকচারাল ফর্মুলা বা দু রকমের হতে পারে, সেটা আমি পরে আসছি। জেনারেলি আমি তোকে বলছি যে মলিকুলার ফর্মুলা সেম কিন্তু তার স্ট্রাকচারাল ফর্মুলা ডিফারেন্ট, এরকম যদি হয় তাহলে তাদেরকে বলে আইসোমার, এবং ফেনোমেনাটাকে বলে আইসোমেরিজম। উই ক্যান টেক অ্যান এক্সাম্পল, C2H6O, কটা কার্বন? দুটো কার্বন। কটা হাইড্রোজেন? 6টা হাইড্রোজেন। কটা অক্সিজেন? একটা অক্সিজেন। তো কার্বন তুই এরকম ভাবে লিখলি স্ট্রাকচারটা CH3CH2OH, তাহলে এটা কি OH, মানে কি এটা একটা অ্যালকোহল। আবার এই একই ফর্মুলা তুই লিখলি CH3OCH3, এই মাঝখানে ও লিখলি, একে বলে কি ইথার, একে বলে কি ইথার। তাহলে ইথার কম্পাউন্ড একটা, আর একটা অ্যালকোহল কম্পাউন্ড। তো তোর দুটোরই মলিকুলার ফর্মুলা, এটা কি MF মলিকুলার ফর্মুলা, এটা কি স্ট্রাকচারাল ফর্মুলা।
এটা কি দুজনের ক্ষেত্রেই একই, কিন্তু স্ট্রাকচারাল ফর্মুলা ডিফারেন্ট, তাই এদেরকে আইসোমার বলে। অ্যালকোহল অ্যান্ড ইথার, দে আর আইসোমার টু ইচ আদার। এখানে পরিষ্কার তার আইসোমেরিজমের ডেফিনেশন লেখা রয়েছে যে মলিকুলার ফর্মুলা সেম, কিন্তু তাদের স্ট্রাকচারাল ফর্মুলা ডিফারেন্ট, মানে অটোমেটিক্যালি তাদের কেমিক্যাল এবং ফিজিক্যাল প্রপার্টি ডিফারেন্ট হলে তাদেরকে বলে আইসোমার। যেরকম এক্সাম্পল দিলাম। নেক্সট পরের এটাই চলে আয়। এখানে আমরা দু রকমের আইসোমার হয়। একটা হচ্ছে কি স্ট্রাকচারাল আইসোমার, সেখানে স্ট্রাকচারটা ডিফারেন্ট। আরো একটা টাইপের হয়, সেখানে স্ট্রাকচারটা কমপ্লিটলি ডিফারেন্ট হয় না, স্পেশাল ওরিয়েন্টেশন, মানে 3 ডাইমেনশনে তার যে ওরিয়েন্টেশন গ্রুপগুলোর সেটা ডিফারেন্ট হয়। আমি সেটা নিয়ে পরে আসছি। আগে আমরা স্ট্রাকচারাল আইসোমার মানে স্ট্রাকচার ডিফারেন্ট যাদের, তাদের কথাই আমরা প্রথমে পড়ছি, যে সেম মলিকুলার ফর্মুলা বাট ডিফারেন্ট স্ট্রাকচারাল ফর্মুলা, বা স্ট্রাকচারাল ফর্মুলা ডিফারেন্ট যাদের, সেটাকে বলা হয় কি না স্ট্রাকচারাল আইসোমার। তো এটার কত রকমের টাইপ হতে পারে দেখ, সেটা আমি তোকে বলছি। এটা হচ্ছে আইসোমেরিজমের টেবিলটা, সেই টেবিলটা তুই দেখতে পাচ্ছিস, যে টেবিলটা তোর কাছে দেয়া রয়েছে সেই টেবিলটা তুই দেখতে পাচ্ছিস। এখানে আইসোমেরিজমের পুরো টোটাল ক্লাসিফিকেশন যা আমরা পড়তে চলেছি সেটা টোটাল ব্যাপারটা এখানে দেয়া রয়েছে। এটা আগে বুঝে নি, তারপরে প্রত্যেকটা পার্ট ধরে ধরে আমরা ডিসকাস করছি। প্রথম কথা, আইসোমেরিজম তাকে দু ভাগে ভাগ করা যায়। প্রথম কি না স্ট্রাকচারাল আইসোমেরিজম, আর একটা হচ্ছে স্টিরিও আইসোমেরিজম। স্টিরিও আইসোমেরিজম নিয়ে আমি পরে ডিসকাস করছি। আগে স্ট্রাকচারাল আইসোমার মানে যাদের স্ট্রাকচারটা ডিফারেন্ট, যে কোনো ভাবেই স্ট্রাকচারটার মধ্যে কোনো ডিফারেন্স আছে। এটাকে অনেকে কনস্টিটিউশনাল আইসোমার ও বলে, কনস্টিটিউশনাল আইসোমারও এটাকে অনেকে এই নামেও ডাকে। তো সেটা নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই, কারণ তার কনস্টিটিউশন মানে তার ইনহারেন্ট যে স্ট্রাকচার তাতে কিছু পরিবর্তন রয়েছে, সেই জন্য ওটাকে কনস্টিটিউশনাল আইসোমার বলতে পারে। কিন্তু অ্যাজ সাচ আমরা এটাকে কিন্তু স্ট্রাকচারাল আইসোমার হিসাবেই জানি। সব বইতে এটা লেখা আছে, কিছু কিছু বইতে কনস্টিটিউশনাল আইসোমার বলে লেখা আছে। নাম বেশি বেশি জেনে রাখা ভালো, কারণ সেক্ষেত্রে অন্য নাম দিয়েও যখন প্রশ্ন আসবে তখন তুই ক্লিয়ারলি অ্যান্সার করতে পারবি। এর আবার কয়েকটা টাইপ আছে। কি কি টাইপ চল দেখি। চেন আইসোমেরিজম, ফাংশনাল আইসোমেরিজম, পজিশনাল আইসোমেরিজম, মেটামেরিজম, রিং চেন আইসোমেরিজম, টটোমেরিজম। তাহলে স্ট্রাকচারাল আইসোমেরিজমকে কিন্তু 6টা ভাগে ভাগ করা যায়। 6 ডিফারেন্ট টাইপস অফ স্ট্রাকচারাল আইসোমেরিজম। কি কি সবাই মনে করতে থাক। চেন আইসোমার, ফাংশনাল আইসোমার, পজিশনাল আইসোমার, মেটামার, রিং চেন আইসোমার অ্যান্ড টটোমেরিজম বা টটোমার। এইগুলো হচ্ছে স্ট্রাকচারাল আইসোমেরিজমের যে ক্যাটেগরি সেটা। এবারে স্টিরিও আইসোমার। স্টিরিও আইসোমার তার 3টে টাইপ আছে। একটা কি না অপটিক্যাল আইসোমার, আর একটা হচ্ছে জিওমেট্রিক্যাল আইসোমার, আর একটা হচ্ছে কনফরমেশনাল আইসোমার। এই আইসোমারটা আমরা ইন হাইড্রোকার্বন মানে হাইড্রোকার্বন চ্যাপ্টারেতেই এই আইসোমারটা পড়া হয়। হাইড্রোকার্বনের মধ্যে এটাকে ডিসকাস করা হয়। কনফরমেশনাল আইসোমার শুধু হাইড্রোকার্বনের ক্ষেত্রে দেখা যায় বলে ওদের ক্ষেত্রে স্পেশালি ডিসকাস করা হয়। আর বাকি অপটিক্যাল আইসোমার, জিওমেট্রিক্যাল আইসোমার, এদেরকে একসাথে বলে কনফিগুরেশনাল আইসোমার। কেন বলে সেটা আমি তোকে এদের এই স্টিরিও আইসোমার নিয়ে যখন ডিসকাস করব আজকে শেষের দিকে তখন আমি তোকে বলছি। কিন্তু আগে আমরা চল স্ট্রাকচারাল আইসোমার, যেখান থেকে বেশি কোশ্চেন আসে ইত্যাদি আসে। কারণ এই যে স্ট্রাকচারাল পার্টটা বোর্ডসে বেশি কোশ্চেন কিন্তু এই লেফট হ্যান্ড সাইডে যে 6টা টাইপের আইসোমার আছে তার থেকে বেশি আসে। কিন্তু যখন নিট বা যেই মেন্স অ্যাডভান্সের বা ডব্লিউবিজেই এইসব যে পরীক্ষাগুলো হয়
তাতে কিন্তু স্টিরিও আইসোমেরিজম থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসে। এখানে যে স্টিরিও আইসোমার থেকে কোশ্চেন আসে না তা নয়, তবে অপটিক্যাল আইসোমার বা জিওমেট্রিক্যাল আইসোমার থেকে কম সংখ্যক কোশ্চেন আসে, হয়তো আসেও না অনেক সময়, কিন্তু পড়তে হবে, সিলেবাসের মধ্যে আছে। সিলেবাসের মধ্যে যেটা ইনক্লুড থাকে সেটা কোনো মতেই ছাড়া যাবে না, পড়তে হবে। কনফার্মেশন আইসোমার থেকে কিন্তু কিছু কিছু কোশ্চেন দেয় যেটা হাইড্রোকার্বনের মধ্যে আমরা পড়াই, ওটা হাইড্রোকার্বন চ্যাপ্টারের মধ্যেই ডিসকাস করা রয়েছে। তো চল, আইসোমার কি জানলি এবং আইসোমারের টাইপ গুলো তুই বুঝে ফেললি যে এই টাইপ রয়েছে। এবারে চল আমরা প্রথম যে স্ট্রাকচারাল আইসোমার, সেখানে আমরা যে কথাটা বলেছি সেই কথাটার মানে খোঁজার চেষ্টা করি, যে সেই কথাটার আসল মানেটা কি। অ্যাকচুয়ালি আসল মানেটা যেটা, সেটা বুঝতে গেলে দেখ, যে বিষয়টা আমি তোকে বলছি সেটা আগে ভালো করে শোন। সেটা হচ্ছে কি না, কথাটা বলাই আছে স্ট্রাকচারাল আইসোমার, মানে স্ট্রাকচার সম্পর্কিত ডিফারেন্স থাকবে। তাহলে এমন আইসোমার ডিউ টু ডিফারেন্স ইন দেয়ার স্ট্রাকচার, ডিফারেন্স স্ট্রাকচারে ডিফারেন্স, স্ট্রাকচারে ডিফারেন্স। স্ট্রাকচার মানে কি, স্ট্রাকচার অনেক রকম ভাবে হতে পারে, কিন্তু স্ট্রাকচার সাধারণত যেটা ডিফার করে সেটা হচ্ছে কি না, লিঙ্কেজ, তাকে বলে লিঙ্কেজ, কে কার সাথে জুড়ে রয়েছে তাকে বলে লিঙ্কেজ। এই লিঙ্কেজের যখন ডিফারেন্স হয়ে যায় তখনই তাকে বলে স্ট্রাকচারের ডিফারেন্স। কিরকম দেখ, এখানে কিরকম লিঙ্কেজ আছে দেখ, সি ও সি লিঙ্কেজ রয়েছে, কিন্তু এখানে দেখ কিরকম লিঙ্কেজ রয়েছে, সি ও লিঙ্কেজ রয়েছে। তার মানে লিঙ্কেজে এখানে কিন্তু ডিফার করছে, লিঙ্কেজ ডিফার মানে স্ট্রাকচার ডিফার। লিঙ্কেজ ডিফার করা মানে অটোমেটিক্যালি স্ট্রাকচারে ডিফারেন্স চলে আসা, কারণ লিঙ্কেজের উপরেই স্ট্রাকচারটা ডিপেন্ড করে। তো লিঙ্কেজের ডিফারেন্স হয়ে গেছে, স্ট্রাকচারের ডিফারেন্স হয়ে গেছে, তাই এই ইথানল এবং মিথক্সিমিথেন এই দুটো কম্পাউন্ডকে কি বলবো, আইসোমার শুধু বলবো না, স্ট্রাকচারাল আইসোমার বলবো। তাহলে লিঙ্কেজের যদি কোথাও ডিফারেন্স হয় তাহলে তাকে বলে স্ট্রাকচারাল আইসোমার বা স্ট্রাকচারের ডিফারেন্স। স্ট্রাকচারের ডিফারেন্সটা কিন্তু লিঙ্কেজ থেকেই আসে, লিঙ্কেজের জায়গা থেকেই কিন্তু স্ট্রাকচারের ডিফারেন্সটা চলে আসে। তো স্ট্রাকচারাল আইসোমার, এবারে তার তো অনেক রকমের টাইপ আছে, কিন্তু সবসময় স্ট্রাকচার ডিফারেন্স হলে কি দেখা যায় না, কি ভেরি ইম্পর্টেন্ট, দেখ যে তাদের ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টিতে ডিফারেন্স চলে আসে। ফিজিক্যাল মানে কি, ফিজিক্যাল মানে ধরো মেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট, ডেনসিটি, এইসব। কেমিক্যাল প্রপার্টি রিঅ্যাক্টিভিটি, তার বন্ড ডিসোসিয়েশন এনার্জি, তার বন্ড লেন্থ, এইসব, এইগুলো হচ্ছে কেমিক্যাল তার প্রপার্টি, তার ইন্টারনাল প্রপার্টি। কেমিক্যাল চেঞ্জ ফিজিক্যাল চেঞ্জ তো পড়েইছিস, তো কোনগুলো তার ফিজিক্যাল প্রপার্টিকে ডিফাইন করে, কোনগুলো তার স্ট্রাকচারের ভিতরকার ব্যাপারকে ডিফাইন করে। বন্ড লেন্থ, তুমি বন্ড ভেঙে দিচ্ছ, বন্ড ডিসোসিয়েশন এনার্জি, এসব। তো স্ট্রাকচার আইসোমার অলরেডি উই হ্যাভ ডিসকাস দ্যাট আর কত টাইপ না, 6 টাইপ, 6 রকমের এই আইসোমার হয়। তো এই 6টা টাইপ সেটা স্ট্রাকচার আইসোমারের মধ্যে পড়ছে, এবং সেই স্ট্রাকচার আইসোমারের যে 6টা টাইপ রয়েছে তার মধ্যে ফার্স্ট যে টাইপটা, প্রথম যে টাইপটা, সেটা হচ্ছে কি না, চেন আইসোমার। তো চেন আইসোমার বলতে কি বোঝায় না, চেন আইসোমার বলতে বোঝায় যে কার্বন কম্পাউন্ড যখন আমরা লিখি তখন যেটা কার্বনগুলোকে পরপর যেটা আমরা জুড়ে দিই, এইগুলো, এটা হচ্ছে কি না, এটা হচ্ছে মেন কার্বন চেন। এবারে এর থেকে এরকম ধরনের একটা বেরোতে পারে, সেগুলোকে বলে কি না, ব্রাঞ্চ, এদেরকে বলে ব্রাঞ্চ।
এদেরকে বলে ব্রাঞ্চ, অনেকে বলে সাইড চেন। ব্রাঞ্চ বা সাইড চেন এটাকে বলে। তো এরকম একটা বা দুটো বা একই কার্বন থেকে একটা বা দুটো এরকম টাইপ হতে পারে। টাইপস অফ ব্রাঞ্চ এরকম হতে পারে। তো একটা মেন কার্বন চেন, তার থেকে ব্রাঞ্চ বেরোতে পারে, নাও বেরোতে পারে, একাধিক বেরোতে পারে। সেই সবের উপরে যদি আমি আইসোমার করি, তাহলে দেখ, ডিউ টু দ্য ডিফারেন্স ইন দ্য অ্যারেঞ্জমেন্ট অফ দ্য কার্বন চেন প্রেজেন্ট ইন ওয়ান অফ দেম দ্য চেন মে বি স্ট্রেট। স্ট্রেট মানে কি? মানে এরকম ধরনের সোজা একটা কোনো ব্রাঞ্চ নেই, বাট আদার চেন মে বি ব্রাঞ্চড। একটাতে কোনো ব্রাঞ্চ নেই, আর একটাতে ব্রাঞ্চ আছে, বা বেশি ব্রাঞ্চ আছে, কম ব্রাঞ্চ আছে। এর উপরে বেস করে যখন আমরা আইসোমার ঠিক করছি, তাকে আমরা কি বলবো? চেন আইসোমেরিজম, এবং ওদেরকে বলে চেন আইসোমার। ওই কম্পাউন্ডগুলোকে বলে চেন আইসোমার। ক্লিয়ার? দেখ, আমি সেরকম এক্সাম্পল দিচ্ছি। দেখ, বিউটেন। বিউটেন কি না? এন স্ট্যান্ডস ফর নরমাল। নরমাল মানে কি? আমি আগেই পড়িয়েছিলাম, উইদাউট এনি ব্রাঞ্চ, তাকে বলে এন। কিন্তু এখানে দেখ কি, এটা একটা চেন, স্ট্রেট চেন, তার থেকে এটা কি, এটা হচ্ছে ব্রাঞ্চ বেরিয়েছে। তো ওয়ান ব্রাঞ্চ, একটা ব্রাঞ্চ, তাকে কি বলে? তাকে তুই যখন বলবি তখন আইসো, তার নামের সাথে আইসো। চারটে কার্বনে বিউটেন তো তুই জানিসই, আমরা ইউপ্যাক নোমেনক্লেচার পড়েছি, চারটে কার্বনে বিউটেন হয় উইদাউট এনি ব্রাঞ্চ। তাহলে দু ক্ষেত্রেই কিন্তু কার্বন হাইড্রোজেনের নাম্বারটা কিন্তু এক হয়ে গেল, C4H10। দুটোতেই একই ব্যাপার, যে C4H10 আছে, তাতে একটাতে ব্রাঞ্চ আছে, একটাতে ব্রাঞ্চ নেই। তাহলে এরা একে অপরের কি হয়ে গেল? চেন আইসোমার হয়ে গেল। এরা একে অপরের চেন আইসোমার। তাহলে পরিষ্কার বোঝা গেল যে চেন আইসোমার কাকে বলে। দেখ, আগে চল, দেখ C5H12, তাতে তুই কি লিখতে পারিস? দেখ, এন তো লিখতেই পারিস উইদাউট এনি ব্রাঞ্চ, এতে কোনো ব্রাঞ্চ নেই। এটা লিখেছিস কি আইসোপেন্টেন, মানে একটা ব্রাঞ্চ তুই লিখেছিস, একটা ব্রাঞ্চ লেখা হয়েছে। আর এটাতে কি দেখ, এই একটা, মানে নিও মানে হচ্ছে টু ব্রাঞ্চেস, দুটো ব্রাঞ্চ আছে। কার্বনের চেন থেকে দুটো ব্রাঞ্চ বেরিয়েছে। তো দুটোর বেশি কখনো ব্রাঞ্চ হতে পারে না, কারণ কার্বনের ভ্যালেন্সি কত? 4। তাহলে দুদিকে দুটো তো চলেই গেল। তাহলে একটা আর তিনটে, চারটে, এরকম ধরনের চারটে, এই দুটো ব্রাঞ্চ হতে পারে, কারণ একটা তো স্ট্রেট চেন হবে, একটা তো মেন চেন থাকবে, এটা তো মেন চেন। তাহলে এই একটা ব্রাঞ্চ হতে পারে, আর এই একটা ব্রাঞ্চ হতে পারে। ব্রাঞ্চ তো দুটোই হতে পারে, ব্রাঞ্চ দুটোর বেশি কখনো হতেই পারে না, কারণ তিনটে চারটে এরকম ব্রাঞ্চ হতেই পারে না, দুটোই হতে পারে। কারণ মেন যে কার্বন চেনটা থাকবে, ওই কার্বনটার সাথে তো দুটো ভ্যালেন্সি তো অলরেডি স্যাটিসফাইড। এদিকে একটা কার্বন, এদিকে অলরেডি স্যাটিসফাইড। তাহলে এর আর কত ভ্যালেন্সি বাকি আছে? উপরে একটা, নিচে একটা, এরকম তুই লিখতে পারিস ম্যাক্সিমাম। এরকম একটা, এরকম একটা, এরকম একটা, এরকম একটা, এরকম একটা, এত ব্রাঞ্চ তুই করতেই পারিস না, ইট ইজ ইম্পসিবল। সেই জন্য কার্বন এখানে এই চেন আইসোমার কিন্তু তিনটে টাইপই হতে পারে, মানে উইদাউট এনি ব্রাঞ্চ, একটা ব্রাঞ্চ, বা দুটো ব্রাঞ্চ, এই টাইপ হতে পারে। এছাড়া আর কোনো টাইপ হতে পারে না, সম্ভবপর নয়। তো চেন আইসোমার এর ক্ষেত্রে কিন্তু 3 চেন আইসোমার কখনো হতে পারে, কিন্তু বিউটেন যখন চারটে কার্বন আছে তখন কিন্তু দুটো চেন আইসোমার হতে পারে, তিনটে হতে পারে না। নিও বিউটেন ইজ নট পসিবল। নিও বিউটেন ইজ নট পসিবল। নিও বিউটেন বলে কিছু হয় না, কারণ তোমার কাছে কার্বন আছে কটা? চারটে। তাহলে একটাকে যদি তুমি স্ট্রেট চেন বানাও, তাহলে আর ব্রাঞ্চ করার জন্য আর একটাই মাত্র কার্বন আছে। তো নিও করতে গেলে মিনিমাম 5টা কার্বন লাগবে। নিও করতে গেলে মিনিমাম 5টা কার্বন লাগবে।
এছাড়া নিও হবে না। নিও করতে গেলে মিনিমাম 5 কার্বন রিকোয়ারমেন্ট ফর নিও আইসোমার। নিও আইসোমার করতে গেলে কিন্তু পাঁচটা লাগবেই লাগবে। 5টা কার্বন অ্যাটম ছাড়া কিন্তু আমরা নিও আইসোমার করতে পারবো না। নেক্সট দেখ, বিউটাইল অ্যালকোহল অন্য ফাংশনাল গ্রুপ আছে, তাহলে এন বিউটাইল অ্যালকোহল। আমি তোকে অনেক এক্সাম্পল দেবো যাতে করে পরীক্ষায় কোনো জিনিস যাতে তোর না আটকায়, কোনো অসুবিধা না হয়, আমি তোকে সব এক্সাম্পল দেবো। এন বিউটাইল অ্যালকোহল, আর এখানে একটা ব্রাঞ্চ দেখেছিস ওটা অ্যালকোহলও হতে পারে, তাই আইসো বিউটাইল অ্যালকোহল, সেখানে কিন্তু একটা ব্রাঞ্চ আছে আইসো বিউটাইল অ্যালকোহল। 1 বিউটিন একটা ডাবল বন্ড আছে, এই যে বিউটিন, তাহলে তাতে একটা তুই ব্রাঞ্চ বের করে দে, দেখ আইসো বিউটিন। এগুলো সবই কিন্তু একটাতে ব্রাঞ্চ আছে আর একটাতে ব্রাঞ্চ হয়তো একটা আছে বা দুটো আছে, এরকম ভাবে তুই লিখতে পারিস। তাহলে বিউটাইল অ্যালকোহল, বিউটিন, সেগুলোতে লিখতে, অন্য ফাংশনাল গ্রুপ থাকলে যে লেখা যাবে না এরকম কোনো ব্যাপার নাই। অ্যারোমেটিক কম্পাউন্ডস অলসো হ্যাভ চেন। অ্যারোমেটিক মানে কি? অ্যারোমেটিক মানে হচ্ছে হুইচ হ্যাভ বেনজিন রিং। জেনারেলি বেনজিন রিং ছাড়াও অ্যারোমেটিক হয়, কিন্তু আমরা যেটা জেনারেলি পড়ছি সেটাতে বেনজিন রিং থাকলেই আমরা বুঝবো যে ওটা অ্যারোমেটিক। বেনজিন রিং থাকলেই আমরা বুঝবো যে অ্যারোমেটিক। তো অ্যারোমেটিক কম্পাউন্ডস এর ক্ষেত্রে এখানে তুই দেখতে পাচ্ছিস যে এখানে বেনজিন রিং আছে, তো এরকম তার এন প্রোপাইল, মানে এই প্রোপাইল গ্রুপটা কিন্তু এন উইদাউট এনি ব্রাঞ্চ, কিন্তু সেখানে আইসো প্রোপাইল, এখানে একটা ব্রাঞ্চ এরকম করা আছে। আর তো দুটো ব্রাঞ্চ করতে পারবি না। এখানে এটা এরকম করে কখনো ভাববি না, এরকম করে লিখে এই CH3 স্যার দুটো ব্রাঞ্চ করেছি, এই একটা না, দুটো ব্রাঞ্চ এটা হলো না। কারণ কার্বনে যখন ব্রাঞ্চ করছো তখন সেটা কিন্তু তার সাথে আর একটা কার্বন জুড়ে থাকলে তবেই সেই জায়গাটা চেনটা হলো। তুই যদি এখানে কাউন্ট করিস তাহলে 1 2, তাহলে চেনের বাইরে যেটা সেটাই হবে ব্রাঞ্চ। এটা কিন্তু ক্লিয়ার করে দেওয়া দরকার। অনেকে বাঁকিয়ে লিখে দিয়ে বলে যে আমি একটা ব্রাঞ্চ করেছি, এসব ফালতু জিনিস করা যাবে না। এসব ভুলভাল করলে কিন্তু গোল্লা পাবি, অক্সিজেন অ্যাটম পাবি। তোকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ব্রাঞ্চ মানে হচ্ছে একটা কার্বন চেন থাকবে, তার থেকে বেরোতে হবে। তুই একটা এখানে একটা এরকম করে লিখে দিয়ে, এরকম একটা বেনজিন রিং আছে, তার এরকম করে উপরে একটা নিচে একটা লিখে দিয়ে তুই কি করে হবে? তুই যখন কার্বনের নাম্বারিং করবি তখন একটা দুটো এরকম করে গেলি, তাহলে চেনের বাইরে কোনটা আছে? এইটা আছে, তাহলে এটাই হবে ব্রাঞ্চ। কিন্তু একটা কার্বন তার উপরে নিচে ব্রাঞ্চ, তাহলে তো লংগেস্ট কার্বন চেন রুলই তুই স্যাটিসফাই করলি না, তাহলে কি করে ব্রাঞ্চ হবে? ব্রাঞ্চ হবে না। বাঁকিয়ে সোজার কোনো ব্যাপার নেই, বাঁকানো সোজা ব্রাঞ্চের কোনো ব্যাপার নেই। দুদিকে কার্বন চেন আছে, দুদিকে কার্বন জুড়ে রয়েছে, তার থেকে বেরিয়েছে, এরকম ধরনের হলে তবেই কিন্তু ব্রাঞ্চ হবে। ব্যাপারটা কি সবাই বুঝতে পেরেছিস? চেন আইসোমার কি সবাই বুঝতে পেরেছিস? কোনো অসুবিধা আছে? ইজ ইট ক্লিয়ার টু অল অফ ইউ? কারোর যদি অসুবিধা হয় তাহলে আমাকে বল। এক্সাম্পলটা একটু বলবে? হ্যাঁ স্যার, লাস্ট এটা বুঝতে পারলাম না। লাস্ট এটা বুঝতে পারলি না, ঠিক আছে, আমি আর একবার বলছি, কোনো অসুবিধার কিছু নেই। আমি বলেছি যে এই রকম ধরনের একটা CH3 এইখানে এরকম করে রয়েছে, তো তুই যে কার্বনটা এর সাথে জুড়ে রয়েছে একে যদি তুই 1 দিস তাহলে এটা 2 হলো, তাহলে এইটা হচ্ছে একটা নর্মাল চেনটা হলো, তার থেকে এইটা বেরিয়ে রয়েছে, তার মানে এটা হয়ে গেল ব্রাঞ্চ। এই উপরের মিথাইলটা হয়ে গেল ব্রাঞ্চ, মানে আইসো একটাই মাত্র ব্রাঞ্চ। কিন্তু আমি যেটা তোকে বলতে চাইলাম যেটা, সেটা হচ্ছে যে কেউ যদি এই কম্পাউন্ডটাকে এইভাবে লেখে তখন কিন্তু দুটো ব্রাঞ্চ হবে না, কারণ তাকেও একটা লংগেস্ট কার্বন চেন খুঁজে বের করতে হবে যেটা এই কার্বনের সাথে জুড়ে রয়েছে, মানে এটাকে 1 হয় উপরেরটা 2 না নিচেরটা 2 দিতে হবে, তাহলে এইটুকু হয়ে গেল নর্মাল চেন, তাহলে তার মিথাইল সেই একটা ব্রাঞ্চই হবে। তুমি সোজা করে বা বাঁকিয়ে লিখে দিলে কিন্তু ওখান থেকে দুটো ব্রাঞ্চ বেরোবে না। বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। তো চেন আইসোমার যা যা এক্সাম্পল হতে পারে সব আমি তোকে বললাম, বিষয়টা আমি তোকে উল্লেখ করলাম, আশা করছি তুই বুঝতে পেরেছিস। এবারে আমরা চলে আসছি 6 রকমের যে স্ট্রাকচার আইসোমার ছিল তার সেকেন্ড যে টাইপটা, তাকে বলে পজিশনাল আইসোমার। তো দেখ পজিশনাল আইসোমার সেটা কি না, দেখ
ডিফারেন্স, ভালো করে কথাটা শোন, ডিফারেন্স ইন দ্য পজিশন অফ আইদার ফাংশনাল গ্রুপ or the multiple bond or the branch chain attached to the main carbon chain. পজিশনাল আইসোমার কার কার জন্য হতে পারে? ফাংশনাল গ্রুপ যদি পজিশন চেঞ্জ করে, বা মাল্টিপল বন্ড যদি পজিশন চেঞ্জ করে, বা ব্রাঞ্চ চেন যদি পজিশন চেঞ্জ করে, তাহলে তাদেরকে পজিশন শুধু চেঞ্জ করেছে। এ 2 নম্বর পজিশনে আছে, ও 3 নম্বর পজিশনে আছে, পজিশন চেঞ্জের জন্য যে আইসোমার হয়। এখানে কিন্তু ব্রাঞ্চ কম বেশি এসব নয়, পজিশন চেঞ্জ হয়েছে, এক জায়গা থেকে আরেক জায়গা পজিশন চেঞ্জ হয়েছে, এরকম যদি হয়। আমি তোকে দেখাবো, তুই দেখ, পেন্টান টু অল মানে 2 নম্বর পজিশনে অল রয়েছে, 1 2 2 নম্বর পজিশনে অল রয়েছে। এবারে এখানে তুই দেখছিস যে 2 নম্বর পজিশনে সেখানে নেই, অ্যাকচুয়ালি 3 নম্বর পজিশনে আছে। তাহলে পেন্টান টু অল আর পেন্টান 3 অল এই দুটো আইসোমার দেখতে পাচ্ছিস। তো দেখতে পেয়ে পরিষ্কার বুঝতে পারছিস যে পেন্টান টু অল আর পেন্টান 3 অল এই দুটোর মধ্যে একমাত্র ডিফারেন্স কোথায় আছে না, পজিশন অফ ওয়েজ গ্রুপ, যেটা ওয়েজ গ্রুপ ওখানে 2 নম্বর পজিশনে ছিল সেটা 3 নম্বর পজিশনে। ইভেন 1 নম্বর পজিশনেও যদি চলে আসে, 1 নম্বর পজিশনে চলে আসে, তাহলে তাদেরও 1 নম্বর পজিশনে সেটাও আইসোমার। তাহলে এরা তিনজন, এরা কি হবে না পজিশনাল আইসোমার। কারণ সকলের ক্ষেত্রে কার্বন হাইড্রোজেন অক্সিজেনের নাম্বার কিন্তু সবই সেম রয়েছে, কার্বন হাইড্রোজেন অক্সিজেনের নাম্বার ইকুয়াল রয়েছে। শুধু ডিফারেন্স কোথায় রয়েছে তুই দেখ, যদি পজিশনে ডিফারেন্স হয়, আইদার ফাংশনাল গ্রুপ অর ব্রাঞ্চ চেন অথবা মাল্টিপল বন্ড। মাল্টিপল বন্ড মানে কথাটার মানে কি, ডাবল বন্ড বা ট্রিপল বন্ড, দ্যাট ইজ নোন অ্যাজ মাল্টিপল বন্ড। তো মাল্টিপল বন্ডের যদি ডিফারেন্স থাকে, এরকম ধরনের যদি কোনো রকম কোনো ডিফারেন্স হয়, তাহলে সেখানে তাদেরকে বলা হবে পজিশনাল আইসোমার। এর অনেক রকমের টাইপের এক্সাম্পল আছে, আমি ডিসকাস করছি, আমি দেখাচ্ছি যে সব রকমের এক্সাম্পল যাতে তুই দেখতে পাস। আমি তোকে দেখাচ্ছি, তুই দেখ যে বিউটিন, এখানে ডাবল বন্ডের পজিশন চেঞ্জ করা আছে। দেখ ডাবল বন্ডটা 1 নম্বর পজিশনে আছে, ডাবল বন্ডটা কিন্তু 2 নম্বর পজিশনে রয়েছে। তাহলে বিউট 1 ইন বিউট 2 ইন, একে অপরের মধ্যে কি পজিশনাল আইসোমার। মিথাইল পেন্টেন, দেখ 1 2 2 এইখানে কিন্তু 2 নম্বর পজিশনে মিথাইল আছে, আর 1 2 3 3 নম্বর পজিশনে মিথাইল আছে। তো এটা কিন্তু পজিশনাল আইসোমার সবসময় কিন্তু পেরেন্ট কার্বন চেন। দেখ এখানে একটা কথা লেখা আছে, পজিশনাল আইসোমার হ্যাভ সেম পেরেন্ট চেন। পেরেন্ট চেন মানে কি, 1 2 3 4 5 5টা কার্বনের চেন, এখানেও কিন্তু 1 2 3 4 5, এখানে 1 2 3 4। পেরেন্ট চেনটা কিন্তু একই হতে হবে, ওই চেনে কিন্তু কম বেশি হলে হবে না, ওটা ওখানে কিন্তু উল্টো পাল্টা হয়ে গেলে হবে না। পেরেন্ট চেনটা সবসময়, এতে যদি 5টা কার্বন থাকে, ওর পেরেন্ট চেনেও 5টা কার্বন থাকতে হবে। পজিশনে শুধু ডিফারেন্স হতে হবে, 3টে জিনিসের ডিফারেন্স হতে পারে। একটা হচ্ছে এফজি ফাংশনাল গ্রুপ, আর একটা হচ্ছে কি মাল্টিপল বন্ড মানে এমবি, আর একটা হচ্ছে কি না সাবস্টিটিউয়েন্ট মানে অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট বা ব্রাঞ্চের যদি পজিশন চেঞ্জ করে। সব রকম এক্সাম্পলই আমি তোকে বলেছি, দিয়েছি। তো এভাবে পজিশনাল আইসোমার এদেরকে বলে। তো পজিশনাল আইসোমার আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে অ্যারোমেটিক কম্পাউন্ড মানে বেনজিনে তাদের পজিশনাল আইসোমার কিরকম হতে পারে। আগের দিনকার আমি অ্যারোমেটিক কম্পাউন্ডস এর নোমেনক্লেচার পড়াচ্ছিলাম, তখন আমি বলেছিলাম যে অ্যারোমেটিক কম্পাউন্ডস এর ক্ষেত্রে দুটো গ্রুপ থাকলে তার 3টে পজিশন হয়। এই কথা আমি তোকে বলেছিলাম যে অর্থ, মেটা এবং প্যারা। 1 2 পজিশন মানে এই 1 তার পাশে 2, তাহলে এটা একে অপরের রেসপেক্টে, এটা হচ্ছে কি না অর্থ পজিশন, এটা হচ্ছে অর্থ। এ দেখ 1 3, এটা 1 নম্বর পজিশন, এটা 2 3, তাহলে একে বলে কি মেটা। আর এটা 1 4 পজিশন, এই 1 আর এই 4, এটাকে বলে কি প্যারা। তো এরা একে অপরের আইসোমার। ক্রেসল মেসল এগুলো কমন নেম, ক্রেসল কথাটা হচ্ছে কমন নেম, এই কম্পাউন্ড গুলোকে বলে ক্রেসল। কিন্তু একটাকে বলে অর্থ ক্রেসল। সবেতেই দেখ ওএইচ গ্রুপ আছে, মিথাইল গ্রুপ আছে, ওএইচ গ্রুপ আছে, মিথাইল গ্রুপ আছে, প্রত্যেকটাতেই একই জিনিস রয়েছে।
শুধু পজিশনে ডিফার করেছে, পজিশনটা চেঞ্জ হয়েছে, অর্থ পজিশন, মেটা পজিশন, প্যারা পজিশন, পজিশনে যদি ডিফার করে, পজিশনে যদি চেঞ্জ করে, তাহলেই তো তখন পজিশনাল আইসোমার বলবো। তো ক্রেসল হ্যাজ 3 আইসোমার্স। ক্রেসল নামটা মনে রাখা দরকার, কারণ 12-এ যে আমরা পড়াশোনা করব তখন 12-এ অর্গানিক কেমিস্ট্রিতে এই কম্পাউন্ড সিলেবাসে রয়েছে, এই কম্পাউন্ডের কেমিস্ট্রি পড়তে হবে। তো সেই জন্য এটা একটু জানিয়ে রাখা, এই নামটা জানিয়ে রাখা, কিন্তু এটা কোনো ইউপ্যাক নেম না, এটা কিন্তু কমন নেমের মধ্যে পড়ে। তো আমি বললাম, আশা করি বুঝতে পেরেছিস, পজিশন বারবার চেঞ্জ হচ্ছে, এটাই হচ্ছে পজিশনাল আইসোমার। চল এবারে আমরা থার্ড টাইপে চলে আসি। সেখানে আছে কি ফাংশনাল আইসোমার। মানে কি না, ফাংশনাল আইসোমার শুধু কিসে ডিফার করবে না, ডিফার উইথ, নামটা দেখেই বুঝতে পারছিস, ডিফার উইথ রেসপেক্ট টু ফাংশনাল গ্রুপ। ফাংশনাল আইসোমার ডিফার ইন দা ফাংশনাল গ্রুপ প্রেজেন্ট ইন দেম। আমরা ইউপ্যাক নোমেনক্লেচার পড়ার সময় অনেক রকমের ফাংশনাল গ্রুপ বলেছি, অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, অ্যাসিড, অ্যামাইড, অ্যাসিড ক্লোরাইড, এস্টার, সায়ানাইড, সালফোনিক অ্যাসিড, থায়ল, অনেক কিছু বলেছি। তো যদি একটা কম্পাউন্ড আর একটা কম্পাউন্ডের সাথে মলিকুলার ফর্মুলা কিছু চেঞ্জ হবে না, শুধুমাত্র ডিফার করে উইথ রেসপেক্ট টু দ্য নেচার অফ দ্য ফাংশনাল গ্রুপ। ফাংশনাল গ্রুপের নেচার যদি চেঞ্জ হয়, ফাংশনাল গ্রুপটা যদি আলাদা হয়, তাহলে তাদেরকে বলা হবে কি ফাংশনাল আইসোমার। চল দেখি এক্সাম্পল, দেখলে তো পরিষ্কার হবে, ব্যাপারটা বুঝতে পারবি। এক্সাম্পলে আমরা নিই, এক্সাম্পল দেখছি, দেখ কি না, অ্যালকোহল শুধু মিথানল বাদে তারা সব সময় কার সাথে আইসোমার হয়, ইথারের সাথে। অ্যালকোহল সব সময় ইথারের সাথে আইসোমার হবে, কিন্তু এক্সেপ্ট মিথানল, কারণ মিথানল শুধু একটাই কার্বন রয়েছে, কিন্তু ইথার হতে গেলে অ্যাটলিস্ট 2টো কার্বন লাগবে। সেই জন্য মিথানল কিন্তু কখনোই ইথারের আইসোমার হবে না, বাকি সব অ্যালকোহলগুলো কিন্তু ইথারের আইসোমার হবে। যেরকম ইথানল মিথক্সিমিথেন, মানে ডাই মিথাইল ইথার, যেটা মিথক্সিমিথেন। দেখ ইথাইল অ্যালকোহল, আর এখানে অ্যালকোহল ওএইচ গ্রুপ রয়েছে, OH অ্যালকোহল গ্রুপ রয়েছে, আর এটা হচ্ছে কি না ইথার গ্রুপ রয়েছে। এখানে দেখ অ্যালকোহল OH গ্রুপ রয়েছে, আর এখানে OCH3, মাঝখানে এই ও চলে আসা, ও যদি এরকম থাকে, ও মাঝখানে চলে এসছে, সঙ্গে সঙ্গে বুঝবি ওটা ইথার, আর ও এরকম H, তখনই বুঝবি ওটা অ্যালকোহল। খুব সোজা বোঝা, এমন কিছু ব্যাপার না, ভেরি ইজি। হ্যাঁ, জাস্ট ভালো করে যেমন বলে যাচ্ছি পরপর পড়ে যাবি, আরামসে পরীক্ষা অ্যান্সার করতে পারবি, এমন কিচ্ছু ব্যাপার নেই, এর মধ্যে এমন জটিলতা কিচ্ছু নেই, দুর্বোধ্য ব্যাপার বুঝতে পারছি না এরকম কিছুই ব্যাপার নেই। তুই পরপর একদম পরিষ্কার করে লেখা রয়েছে, সেটা পড়বি, সেই অনুযায়ী সবকিছু এক্সাম্পল দেওয়া রয়েছে, একটাতেও কোনো ওরকম ভাবে এক্সেপশনাল এরকম ব্যাপার নেই। অ্যালডিহাইড সব সময় কি না, অ্যালডিহাইড কিন্তু কিটোনের সাথে আইসোমার, কিন্তু অ্যালডিহাইড মাস্ট কন্টেন at least কত 3 কার্বন অ্যাটম। কথাটা বোঝার চেষ্টা কর, অ্যালডিহাইডের মধ্যে 3টে কার্বন অ্যাটম অ্যাটলিস্ট থাকতেই হবে, আর বেনজালডিহাইড হলে আমি তোকে দেখাচ্ছি অ্যাটলিস্ট 3টে কার্বন অ্যাটম থাকবে। কারণ কি না, কিটোন মানে হচ্ছে কি না, কিটোন মানে এরকম সিও গ্রুপ থাকবে, তো এদিকেও একটা কার্বন থাকতে হবে, এদিকে একটা। তো কিটোন হতে গেলে অ্যালডিহাইড সবসময় কার সাথে আইসোমার হয়, কিটোনের সাথে, কিন্তু কিটোন হতে গেলে দেখ এটা কিটোন হতে গেলে মিনিমাম কত করে কার্বন লাগে, মিনিমাম 3টে কার্বন লাগবেই। তাহলে এর মধ্যেও অ্যালডিহাইডের মধ্যেও কিন্তু 3টে কার্বন, অ্যাটলিস্ট 3টে কার্বন থাকতেই হবে। 3টে কার্বনের কম যদি কার্বন অ্যাটম থাকে তখন কিন্তু কিটোন লেখা যাবে না সেটা দিয়ে, কারণ কিটোন লিখতে গেলে 3টে কার্বনের নিচে কখনো কিটোন লেখা যায় না। মিথানল মানে কি HCHO, এটা হচ্ছে একটা কার্বন। ইথানল কত CH3CHO, এটা হচ্ছে 2টো কার্বন। আর বেনজালডিহাইড C6H5CHO, যদিও এটাতে বেশি কার্বন আছে
কিন্তু অ্যালডিহাইডের সাথে ডাইরেক্টলি চেনে বেশি কার্বন নেই, সেই জন্য একে কখনো কিন্তু কিটোন হিসাবে লেখা যাবে না। কাদেরকে লেখা যাবে না ভালো করে বুঝে নে, মিথানল, ইথানল, বেনজালডিহাইড, নো আইসোমেরিক কিটোন। বাকি সব অ্যালডিহাইড গুলোকে তুই কিটোন হিসাবে লিখতে পারিস, কোনো অসুবিধার কিছু নেই, কোনো প্রবলেমের কিছু নেই, বাকি সবাইকে তুই কিটোন হিসাবে লিখতে পারবি। তাহলে অ্যালডিহাইডকে কিটোন হিসাবে লিখতে পারিস, অ্যালকোহলকে ইথার হিসাবে লিখতে পারিস। কাকে লিখতে পারিস না সেগুলো আমি বলতে যাচ্ছি, ওই সব জায়গাগুলো খেয়াল রাখতে হবে। প্রশ্ন কিন্তু ওই সব জায়গা থেকে, ছোটখাটো বিষয় দিয়ে কোশ্চেন আসে, তো কোশ্চেনগুলো কিন্তু ওই সব জায়গা থেকে আসতে পারে। নেক্সট, অ্যাসিডকে তুই কি লিখতে পারিস না, অ্যাসিডকে কিন্তু তুই লিখতে পারিস এস্টার। কিন্তু এস্টার লিখতে গেলে অ্যাটলিস্ট দুটো কার্বন, কারণ এস্টারের মধ্যে এস্টার কন্টেন্স অ্যাটলিস্ট 2 কার্বন অ্যাটমস। এস্টারের মধ্যে কিন্তু দুটো কার্বন। এস্টার কি রকম না, RCOOR। তো তুই যদি সব থেকে ছোট এস্টারটাও লিখিস তাহলে এটা ফর্মিক অ্যাসিডের পার্ট লিখলি, এখানে CH3 লিখলি, তো এটাতে কটা কার্বন আছে, এই একটা। তার এস্টার লিখতে গেলে সব থেকে ছোট এস্টারটার মধ্যেও কিন্তু দুটো কার্বন থাকতে হবে। বাকি সব, এটা বাদে শুধু দেখ মিথানোইক অ্যাসিড মানে কি, তাতে কটা কার্বন না, একটাই মাত্র কার্বন, তাতে কেবলমাত্র একটাই কার্বন আছে, সেটা দিয়ে শুধু ক্যান নট হ্যাভ আইসোমেরিক এস্টার, তা দিয়ে কোনো এস্টার লেখা যাবে না। বাকি সবাইকেই, সব অ্যাসিডকেই কিন্তু এস্টার করে লেখা যাবে। কতটা ভালো করে বুঝে নে যে অ্যাসিডকে এস্টার করে লেখা যেতে পারে, কিন্তু মিথানোইক অ্যাসিড মানে ফর্মিক অ্যাসিড যেটা HCOOH, যেটা মিথানোইক অ্যাসিড বলে, সেটাকে কিন্তু তুই কোনো সময়ই এস্টার করে লিখতে পারবি না। বাকি সবাইকে কিন্তু এস্টার করে লিখতে পারবি। এখানে নোট বলে একটা লেখা রয়েছে, দেখ, সামটাইমস অ্যালকাডাইন মে বি আইসোমেরিক উইথ অ্যালকাইন। অ্যালকাডাইন মানে ডাবল বন্ড দুটো আছে, ডাবল বন্ড এরকম আছে, এরকম দুটো আছে, তাকে কিনা তুই একটা ট্রিপল বন্ড করেও লিখতে পারিস। এটাকেও ফাংশনাল গ্রুপ আইসোমার বলে। যদিও আমি তোকে একটা কথা বলছি, এটা কিন্তু একটা, এর মধ্যে একটা গন্ডগোলের জায়গা, সেটা হচ্ছে যে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড কখনো ফাংশনাল গ্রুপ নয়, ফাংশনাল গ্রুপ মাল্টিপল বন্ড কখনো ফাংশনাল গ্রুপ নয়। দেখ, এই সব জায়গায় লেখা রয়েছে, এগুলো নিয়ে কথা বলার দরকার নেই। বেসিক্যালি যেটা হচ্ছে, ফাংশনাল গ্রুপ হচ্ছে একটা গ্রুপ অফ অ্যাটম বা অ্যাটম যেটা কিনা কার্বন চেনের থাকে, কিন্তু কার্বন মাল্টিপল বন্ড বা ডাবল বন্ড বা ট্রিপল বন্ড সেগুলোকে ফাংশনাল গ্রুপ আইসোমার বলা যায় না। সে যাই হোক না কেন, আমাদের কিন্তু এখানে বলা আছে যে ডাবল বন্ড দুটোর সাথে একটা ট্রিপল বন্ডকে আইসোমার করা যেতে পারে। এখন এটার কোনো আলাদা করে ক্যাটেগরি হয়নি বলে সেই জন্য এটাকে ফাংশনাল গ্রুপ আইসোমার হিসাবে ধরা হয়। এটা সব বইতেই লেখা আছে এবং আমি এটা ভালো ভালো বইতেও দেখেছি লেখা রয়েছে, তো সেই জন্য আমি এই পয়েন্টটা উল্লেখ করে দিয়েছি। তো যদি কখনো এরকম ধরনের আইসোমার দিয়ে জিজ্ঞাসা করে, এমসিকিউ কোশ্চেনে বহুবার জিজ্ঞাসা করে যে ডাবল বন্ড, টু ডাবল বন্ড ইজ আইসোমেরিক উইথ ট্রিপল বন্ড, হোয়াট টাইপ অফ আইসোমার এক্সিস্ট, কি টাইপের আইসোমার এখানে রয়েছে, তো সেখানে ফাংশনাল গ্রুপ আইসোমার বললে তাহলে ওটাকেই যেতে হবে। যদিও ডাবল বন্ড বা ট্রিপল বন্ড কিন্তু দে আর মাল্টিপল বন্ড, দে আর নট কনসিডার্ড অ্যাজ ফাংশনাল গ্রুপ, তাদেরকে ফাংশনাল গ্রুপ বলতে পারি না। এনিওয়ে, আমরা আগে যাচ্ছি। সেখানে দেখ যে এখানে ওর এক্সাম্পলটা দেওয়া রয়েছে, দেখো বিউটাডাইন, এইখানে দুটো ডাবল বন্ড আছে, একই কার্বন হাইড্রোজেন দিয়ে কিন্তু এখানে একটা ট্রিপল বন্ড করা রয়েছে, তো এরা ফাংশনাল গ্রুপ FG আইসোমার বলা হচ্ছে। দেখ, আমার একটু আপত্তি আছে, কিন্তু তবুও এটাকে তো আর অন্য কোনো ক্যাটেগরি এর নেই, সেই জন্য কি করা যাবে, এটাকে ফাংশনাল গ্রুপ আইসোমার হিসাবেই আমরা কনসিডার করতে বাধ্য হলাম। কখনো কখনো আনস্যাচুরেটেড অ্যালকোহল, সেটা অ্যালডিহাইডের সাথে হয়, এটাকে একটা অন্য নাম আছে, এটাকে ফাংশনাল গ্রুপ আইসোমারও বলে, এটাকে টটোমার বলে, আমি একটু বাদে তোকে বলছি। এটাকে ফাংশনাল গ্রুপ আইসোমার হিসাবেও বলে,
আবার টটোমারও বলে। টটোমার জিনিসটা আমি একটু বাদে বোঝাচ্ছি, আপাতত তুই চল আগে। আনস্যাচুরেটেড অ্যালডিহাইড, এগুলো এই আনস্যাচুরেটেড ডাবল বন্ড আছে আর অ্যালকোহল রয়েছে, এরা আবার অ্যালডিহাইড বা কিটোনের সাথে আইসোমার হয়, কিন্তু এরা জেনারেলি এদেরকে বলে হচ্ছে টটোমার। টটোমার বলে। কেন বলে আমি বলছি, পরে বলছি, একটু বাদেই বলছি। অ্যারোমেটিক অ্যালকোহল, এটা হচ্ছে অ্যারোমেটিক অ্যালকোহল। দেখ, রিং এর সাথে ডাইরেক্টলি ওয়েট জুড়ে থাকলে তাকে বলে ফিনল, সেই কম্পাউন্ড গুলোকে বলে ফিনল, আর এটাকে বলে অ্যারোমেটিক অ্যালকোহল। অ্যালকোহল আর ফিনল কিন্তু আলাদা জিনিস। অ্যালকোহল হচ্ছে রিং এর সাথে ডাইরেক্টলি ওয়েটটা জুড়ে নেই, রিং এর সাথে ওয়েট জুড়ে থাকলে ফিনল বলে, আর রিং এর সাথে নয়, কার্বনের সাথে, অন্য কার্বন চেনের সাথে যদি ওয়েট জুড়ে থাকে তাকে অ্যালকোহল বলে। এরা একে অপরের ফাংশনাল গ্রুপ, আইসোমার হয়ে গেল। প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি অ্যামিন। প্রাইমারি অ্যামিন মানে NH2, সেকেন্ডারি মানে NH, টারশিয়ারি মানে হচ্ছে N। এরাও একে অপরের ফাংশনাল আইসোমার। যদিও সবই অ্যামিন, কিন্তু অ্যামিনের টাইপটা বদলাচ্ছে। প্রাইমারি অ্যামিন, সেকেন্ডারি অ্যামিন, টারশিয়ারি অ্যামিন, অ্যামিনের টাইপটা বদলে যাচ্ছে, সেই জন্য এরাও কিন্তু ফাংশনাল আইসোমার হচ্ছে। নোমেনক্লেচার আমি শিখিয়েছি তোকে। আচ্ছা, এবারে চলে আয় ফাংশনাল আইসোমার ছেড়ে আমরা 4 নম্বর টাইপ, 6টা যে টাইপ আছে তার মধ্যে নাম্বার 4 টাইপে চলে এলাম। নাম্বার 4 এ কি আছে না, মেটামেরিজম। এটা একটু ডিফারেন্ট টাইপের, এটা একটু আলাদা টাইপের। মেটামেরিজম, সেখানে কি না, অ্যালকাইল গ্রুপের ডিফারেন্সের জন্য এই আইসোমার হয়। ডিউ টু ডিফারেন্স ইন দ্য অ্যালকাইল গ্রুপ প্রেজেন্ট ইন দেম। অ্যালকাইল গ্রুপ আলাদা বলে একটা আইসোমার হতে পারে। কিরকম আমি তোকে দেখাচ্ছি। ধর এইখানে ও রয়েছে, এদিকে কি রয়েছে, ইথাইল, এদিকেও রয়েছে ইথাইল। কটা কার্বন? 4টে কার্বন, 10টা হাইড্রোজেন। তুই এরকম একদিকে মিথাইল লিখলি, একদিকে প্রোপাইল লিখলি, তাহলে কি হয়ে গেল না, দুদিকেই ইথাইল C2H5, আর এখানে কিন্তু জাস্ট চেঞ্জ হয়েছে, এটার নাম ইথক্সি ইথেন, এর নাম মিথক্সি প্রোপেন। তাহলে অ্যালকাইল গ্রুপের চেঞ্জ হলো কিনা, কার্বন চেনের মধ্যে যদি অ্যালকাইল গ্রুপের চেঞ্জ হয়, সেখানে তাদেরকে বলছি আমরা মেটামার। দুদিকে ইথাইল আছে, একদিকে প্রোপাইল আছে, একদিকে মিথাইল আছে। আরো তোকে দেখাচ্ছি, এই দেখ, এটা দেখ নাইট্রোজেন, এটা সেকেন্ডারি অ্যামিন, এদিকে C2H5 আছে, এদিকেও C2H5 আছে, কিন্তু এদিকে CH3 আছে, এটা C3H7 আছে। এটা হচ্ছে একটা ফাংশনাল গ্রুপ এক আছে, NH। এটা কিন্তু ফাংশনাল গ্রুপ আইসোমার হলো না, কারণ একই ফাংশনাল গ্রুপ রয়েছে। প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি এরকম ফাংশনাল গ্রুপের ডিফারেন্স হলে আলাদা কথা, কিন্তু এখানে সেরকম কিছু হচ্ছে না। এখানে কিন্তু একই ফাংশনাল গ্রুপ আছে, কিন্তু অ্যালকাইল গ্রুপটা ডিফারেন্স আছে, সেই জন্য এটাকে আমরা মেটামার বলবো। অ্যালকাইল গ্রুপের ডিফারেন্স থাকলে মেটামার। এখানে দেখ নাইট্রোজেন আছে, ইথাইল ইথাইল ইথাইল, এখানে কি প্রোপাইল মিথাইল ইথাইল, এখানে কি বিউটাইল মিথাইল মিথাইল। তো বোঝা যাচ্ছে, সামহাও আমরা বুঝতে পারছি যে অ্যালকাইল গ্রুপের ডিফারেন্স হচ্ছে, ফাংশনাল গ্রুপ একই থাকছে, এরকম হলে তাদেরকে বলে মেটামার। এবং এই যে ফেনোমেনাটা, এটাকে বলে মেটামেরিজম। দেখ আমাদের যে কোশ্চেন, আমাদের যে বোর্ডসের যে কোশ্চেন, সেই কোশ্চেনে কিন্তু তুই ভালো করে দেখলেই বুঝতে পারবি যে কোশ্চেনে এখন আর ডেফিনেশন লেখো, এটা কাকে বলে লেখো, উইথ এক্সাম্পল, এসব প্রশ্ন এখন দেয় না। তোকে ছোট ছোট কোশ্চেন ওখান থেকে বের করে দেয়, এটা কি আইসোমার হবে বলো, এর মধ্যে কটা আইসোমার দেখা যাবে বলো, এইসবই কোশ্চেন। সেই জন্য ডেফিনেশন মুখস্থ করে লিখে এইসব কাণ্ড কারখানা করার দরকার নেই। কোশ্চেনের প্যাটার্ন হ্যাভ বিন টোটালি চেঞ্জড, কোশ্চেনের প্যাটার্ন পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। কনসেপ্টের উপর বেস করে কোশ্চেন তোকে বুঝতে হবে জিনিসটা, তার উপরে বেস করে যত রকম টাইপের এক্সাম্পল ইত্যাদি পাওয়া যায়, বইতে নেই এরকম প্রচুর এক্সাম্পল পরীক্ষায় আসে। তো সেই জন্য যতদূর সম্ভব বেশি বেশি এক্সাম্পল টাইপ পড়ে রাখতে হবে, নাহলে কিন্তু
পরীক্ষায় গন্ডগোল করে ফেলবে। এখানেও তাই, এস্টারের ক্ষেত্রেও তাই, যে এস্টার্স অলসো শোজ মেটামেরিজম। সেখানে C3H7 আছে, এখানে C2H5 আছে, এখানে CH3 আছে। তো এস্টারের ক্ষেত্রেও কিন্তু মেটামেরিজম দেখা যেতে পারে। মেটামেরিজম এরকম অনেকগুলো জায়গায় দেখা যায়। ফাংশনাল গ্রুপ এক থাকতে হবে, ফাংশনাল গ্রুপ কিন্তু চেঞ্জ করে গেলে হবে না। শুধু অ্যালকাইল গ্রুপের ডিফারেন্স থাকতে হবে। দুটো কম্পাউন্ড তুলে দিয়ে জিজ্ঞাসা করতে পারে এর মধ্যে কি ধরনের আইসোমার এক্সিস্ট করছে তুমি বলো। চলে এলাম নাম্বার 5-এ, টটোমেরিজম। এটা কিন্তু একটু অন্যরকম। দেখ, এতক্ষণ ধরে আমরা যেটা পড়ছিলাম সেটা হচ্ছে যে একটা কম্পাউন্ড আর একটা কম্পাউন্ডের সাথে আইসোমার। তার মানে আমি এটা কখনোই বোঝাতে চাইনি যে একটা কম্পাউন্ড আর একটা কম্পাউন্ডের সাথে কোনো একটা থেকে আরেকটা, ধর আমি তোকে বলেছি যে ইথাইল অ্যালকোহল আর ডাইমিথাইল ইথার এরা আইসোমার, তাহলে কি এটা বলতে চেয়েছি যে এটার থেকে যখন তখন এদিকে যাবে বা এদিক থেকে এদিকে আসবে? এই কথা তো আমি বলতে চাইনি কোনো সময়। ডাইনামিক নেচারের কথা বলিনি, একটা আইসোমার থেকে আর একটা আইসোমার চলে যাচ্ছে বা এই আইসোমার থেকে এই আইসোমার আসছে, এসব কথা আমি বলিনি। আমি বলতে চেয়েছি যে এটা একটা আইসোমার, ওই একই ফর্মুলা দিয়ে আর একটা কম্পাউন্ড লেখা যেতে পারে। তাই এদের মধ্যে ডাইনামিক নেচারের কথা আমি উল্লেখই করিনি। কিন্তু এখন যেটা আমি উল্লেখ করছি সেটা হচ্ছে কি না, একটা আইসোমার আর একটা আইসোমারের সাথে যদি ইকুইলিব্রিয়ামে থাকে, দেখ ইকুইলিব্রিয়াম কথাটা নিশ্চয়ই তোর জানা আছে, ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে আমরা ডিসকাস করেছি, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে পড়িয়েছি। ইকুইলিব্রিয়াম তুই নিশ্চয়ই জানিস যে ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে কি না, এ থেকে বি এর দিকে যেরকম যাচ্ছে, বি থেকে এর দিকে যাচ্ছে, এই ব্যাপারটাকে বলে ইকুইলিব্রিয়াম। তো এখানে দুটো ফর্ম, একটা কম্পাউন্ডের এই একটা স্ট্রাকচার, এই একটা স্ট্রাকচার, একটা আর একটার মধ্যে যদি ইকুইলিব্রিয়াম হয়, একটা আর একটার মধ্যে এটাও আছে এটাও আছে, এটার থেকে এটা যাচ্ছে ওটার থেকে এটা আসছে, তো সেটা যদি হয় তাহলে সেটাকে বলা হবে কি, সেটাকে বলা হবে টটোমার। তাদেরকে বলা হবে, আমি তোকে এক্সাম্পল দেখাচ্ছি, তুই দেখ। এই অ্যাসিটালডিহাইড CH3CHO, এটাকে আরো ভালো করে লিখলে এরকম করে লিখলি CH3CHO। তো কি হয়েছে না, এখান থেকে একটা হাইড্রোজেন, আমি অন্য কালি দিয়ে দেখাচ্ছি দেখ যাতে করে বুঝতে সুবিধা হয়। এখান থেকে একটা হাইড্রোজেন তুই আলাদা করে রাখলি, এখানে CH2 করে দিলি। এবারে এই হাইড্রোজেনের বন্ডটাকে এখানে দিয়ে দিলি, এই বন্ডটা খুলে নিলি, খুলে নিয়ে ওই হাইড্রোজেনটাকে এর গায়েতে আটকে দিলি। মানে কিরকম হয়ে গেল না, CH2 এখানে ডাবল বন্ড, C এখানটায়, OH এখানটায় H। তো এটা হচ্ছে কি না, এই কম্পাউন্ডটাতে কি আছে না, ডাবল বন্ডকে বলে ইন, আর OH হচ্ছে কি না অল। তো একে সেই জন্য একটা গ্রুপ অফ কম্পাউন্ড বলা হয় কি না ইনল গ্রুপ। ইনল, ইনল মানে কি ইনল, ইন প্লাস অল, এই দুটোকে একসাথে করে ইনল বলা হয়। তো এই যে এই কম্পাউন্ডটা রেখে দিলে এই কম্পাউন্ডটায় চলে যায়, আবার এই কম্পাউন্ডটা, মানে দুটোই কম্পাউন্ডই একটা মিক্সচারের মধ্যে থাকে। তো এদেরকে একে অপরকে বলা হয় কি না, the two forms exist in equilibrium are called as টটোমার, তাদেরকে বলা হয় টটোমার। তো সব সময়তেই দেখা যায় যে অ্যালডিহাইড বা কিটোন কম্পাউন্ড, অ্যালডিহাইড মানে কি যাদের CHO গ্রুপ আছে, বা কিটোন কম্পাউন্ড CO এরকম আছে, সেই সব কম্পাউন্ড গুলো করসপন্ডিং ইনল কম্পাউন্ডে কনভার্টেড হতে থাকে। ইনল কম্পাউন্ড, ইন অল মানে ডাবল বন্ড আর OH। তো অ্যালডিহাইড আর কিটোন থাকলে সেটা ডাবল বন্ড উইথ OH, এরকম ধরনের কম্পাউন্ডে কনভার্টেড হয়। এই যে ফেনোমেনাটা, এটাকে বলে টটোমেরিজম। এই কথা কখনোই সত্যি নয়
যে শুধুমাত্র কিটোন বা অ্যালডিহাইডেই এই টটোমেরিজমটা দেখা যায়। আরো অনেক রকমের কম্পাউন্ড আছে, তাদের ক্ষেত্রে এই টটোমেরিজমটা দেখা যায়, তবে অত বেশি ডিটেলে আমাদের সিলেবাসে নেই। নিট বা যেই মেন্স অ্যাডভান্সের সিলেবাসে রয়েছে, কিন্তু এখানে অতটা বেশি সিলেবাসে নেই, তবু আমি খানিকটা ডিসকাস করছি। দেখ একটু বাইরে গিয়েও সব সময় দুটো ফর্ম যখন থাকে তখন কি না, কোন ফর্মটা বেশি থাকে, যেটা মোর স্টেবল। দেখ অ্যালডিহাইড বা কিটোন এই ফর্মের সাথে কি না ইনল ফর্ম যদি থাকে, তাহলে এই ফর্মগুলো হচ্ছে কি না মোর স্টেবল, আর এটা হচ্ছে লেস স্টেবল। সেই জন্যে কি হয় না, কিটো ফর্ম বা এই ফর্মটা মোর স্টেবল অ্যান্ড এক্সিস্ট ইন লার্জার প্রপোর্শন। ওটা বেশি সবসময় মিক্সচারের মধ্যে ওটা বেশি থাকে এই দুটো ফর্মের মধ্যে, এবং তাদের মধ্যে ইকুইলিব্রিয়াম ডাইনামিক মানে কি, এদিক থেকে এদিকে যায় এবং এদিক থেকে এদিকে আসে। দিস ইজ নোন অ্যাজ ডাইনামিক। একটার থেকে এদিকে, এবং মিক্সচারের মধ্যে ধর এটা 80% থাকলো, এটা 20% থাকলো, এইভাবে ইকুইলিব্রিয়ামটা হতে থাকে। তো যেটার কথা আমি তোকে বলছি, এখানে দেখ ডিউ টু প্রেজেন্স অফ কিটো দিস টাইপ অফ টটোমেরিজম কে বলা হয় কি, কিটো এনল টটোমেরিজম। একে বলে কিটো এনল টটোমেরিজম, এর নাম হচ্ছে কিটো এনল টটোমেরিজম। অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ এই টটোমেরিজমে কনভার্টেড হয়, এই টটোমেরিজমে পার্টিসিপেট করে অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ থাকলে। আমি বলেছি অন্য গ্রুপ থাকলেও হয়, তাদের অন্য টটোমেরিজম নাম, এখানে আমরা কিটো এনল টটোমেরিজম বলছি। তো তাতে কি হয় না, কিটোন গ্রুপের যে পাশের যে কার্বন তাকে বলে আলফা কার্বন। দেখ এগুলো আমি তোকে বুঝিয়েছি, আলফা কার্বন কাকে বলে, বিটা কার্বন কাকে বলে, এই কারণেই আমি এসব জেনারেল কেমিস্ট্রির শুরুতেই আমি তোকে বুঝিয়ে নিয়েছি। প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি কার্বন, আলফা, বিটা, এইসব এগুলো সব জায়গায় আসবে, সমস্ত জায়গায় এই জিনিসগুলো দরকার পড়বে। তো এটা দিয়ে রিয়াকশন যখন করবে তখন এখান থেকে এখানে ভুল করে একটা ডাবল বন্ড বেশি হয়ে গেছে, তো এখানে একটা ডাবল বন্ড, একটা সিম্পল বন্ড হবে, মানে CH3। আমি ভালো করে লিখে দিচ্ছি, এখানটা OH হবে, ডাবল বন্ড CH2। তাহলে কোনটা হাইড্রোজেনটা কমে যাচ্ছে না, এখান থেকে হাইড্রোজেনটা কমে যাচ্ছে, মানে আলফা হাইড্রোজেন। আলফা হাইড্রোজেন মানে CO গ্রুপের পাশের যে হাইড্রোজেন সেটাকে বলে আলফা হাইড্রোজেন, সেটা কমে যাচ্ছে। এখানে দেখ যে এখানে কি হয়েছে, এটা উল্টো পাল্টা লাগছে কেন? আচ্ছা, এখানে CH3 আছে, এখান থেকে একটা হাইড্রোজেন চলে গেল, এখান থেকে একটা হাইড্রোজেন চলে গেল, সেই হাইড্রোজেনটা এখানে কমে যাবে, সরি এখানে ডাবল বন্ড হয়ে যাবে, ডাবল বন্ড হয়ে গেছে, আর এখানটা OH চলে এসছে। এটা দিয়ে হতে পারে, এই স্ট্রাকচারটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি, CH2 এদিকে ডাবল বন্ড দিয়ে দে, COH CH2 CH2। এটা আর কিছুই না, এটা হচ্ছে এই দিকেও একটা আলফা হাইড্রোজেন আছে, এই দিকে একটা আলফা হাইড্রোজেন আছে। তুমি এই আলফা হাইড্রোজেনটা দিয়েও এনল লিখতে পারো, বা এই আলফা হাইড্রোজেনটা দিয়েও এনল লিখতে পারো। আমি দুটো দিয়ে লিখে দিয়েছি, এখানে একটু লেখার সময় একটু গোলমাল হয়ে গেছে আর কি, স্ট্রাকচার গোলমাল করে ফেলেছি আর কি, দুটো মিলিয়ে মিশিয়ে একাকার হয়ে গেছে। তো এখন আমি ঠিক করে দিয়েছি, যেখানে এইচ এখানে ডাবল বন্ড OH হয়ে গেছে, এটা একটা স্ট্রাকচার হতে পারে এনলের, এটাও একটা স্ট্রাকচার হতে পারে না, সিম্পল ব্যাপার। আমি তোকে ধর এরকম একটা কম্পাউন্ড দিলাম, কথাটা বোঝ, CH2 বললো যে এটা ইনল ফর্মটা লেখো, তুই তাহলে আলফাটা খুঁজে বের করবি, আলফা এটা। এবার দেখ এর এনল ফর্মটা যখন লিখতে যাবি, CH3 CH2 এই অংশগুলো তো যেরকম আছে সেরকমই লিখবি। এবার তারপরে CH লিখবি, একটা হাইড্রোজেন কমিয়ে দিবি, এইখানটা ডাবল বন্ড মারবি, আর এই কার্বনের সাথে যে ডাবল বন্ডটা আছে এখানটা উঠিয়ে দিয়ে এখানটা OH দিয়ে দিবি, এখানে জাস্ট ইন অল করবি। একই কার্বনে, এই কার্বনটায় একই কার্বনে ইনও থাকবে অলও থাকবে, এমন ভাবে লিখবি যাতে করে ইনও থাকবে অলও থাকবে। এখানে অনেকগুলো স্ট্রাকচার রকম লেখা আছে, কোনো চাপের জায়গা নেই, কোনো না বোঝার জায়গা নেই, কোনো অসুবিধা হলে নিশ্চয়ই আমি আছি। এখানে অনেকগুলো কথা ওই সম্পর্কে বলা আছে, এমন যেটা বললাম আমি সেটাই বলা আছে।
কোনটা ইনল, অনেক সময় কি হয়, আমি তোকে কি বলেছি, আমি তোকে বলেছি যে ইনল ফর্মটা লেস স্টেবল, কিটোটাই বেশি থাকে, মানে অ্যালডিহাইড বা কিটোন এটাই বেশি করে থাকে ইনল ফর্মের চাইতে, কারণ এটা মোর স্টেবল, ইনল ফর্মটা বেশি থাকে না। এটা বলার পরেও আরো একটা কথা বলছি যে কখনো কখনো কিছু কিছু ক্ষেত্রে কি আছে না, সেখানে ইনল ফর্মটাই বেশি থাকে, সেটা তুই ভালো বুঝতে পারবি না, কারণ রেজোন্যান্স জিনিসটা পড়ানো হয়নি। রেজোন্যান্স ব্যাপারটা পড়ালে তুই এটা পরিষ্কার বুঝতে পারবি। তবু আমি একটু বলে দিচ্ছি, এখানে এক্সটেন্ডেড কনজুগেশন মানে হচ্ছে রেজোন্যান্স, ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড বা অ্যারোমেটিক ক্যারেক্টার, এই জিনিসগুলো আমাদের পড়ানো হয়নি, সেই জন্য এই ব্যাপারটা আমি পড়িয়ে এটা একটু ডিসকাস করে দেবো। এখানটা কিন্তু তোর মাথাতে ঢুকবে না, উপর দিয়ে বেরিয়ে যাবে, চাপ হয়ে যাবে। এটা রেজোন্যান্স পড়ার পরেই বোঝা যায় যে কিছু কিছু ক্ষেত্রে ইনল ফর্মটা বেশি করে স্টেবল হয় এবং ইনল ফর্মটা বেশি থাকে কিটো ফর্মের চাইতে বা অ্যালডিহাইড ফর্মের চাইতে। সেটা এখানে লিখে দিয়েছি, কিন্তু এখানে তুই এটা ভালো বুঝতে পারবি না, অ্যারোমেটিক ক্যারেক্টার কি না কি এটা ভালো বুঝতে পারবি না। আমি সেই জন্য এই জায়গাটা একটু দুটো তিনটে এক্সাম্পল আছে, আমি এই জায়গাটা আমি বললাম না তোকে, আমি বললাম না, এটা আমি কিন্তু পরে তোকে ঠিকঠাকই বলে দেবো, তুই জাস্ট রিড করবি, ছেড়ে দিবি, এটা নিয়ে তোকে মাথা ঘামাতে হবে না, কারণ আমি এটা বলবো। এবার আমি স্ট্রাকচারাল আইসোমারের জন্য আমি 6টা যে টাইপ বলেছিলাম তার মধ্যে লাস্ট যে টাইপটা স্ট্রাকচারাল আইসোমারের সেটা হচ্ছে রিং চেন আইসোমেরিজম। এই রিং চেন আইসোমেরিজম মানে রিং তো বুঝতেই পারছিস, আমি আগে ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট তোকে বুঝিয়েছি। তো রিং এর কখন কোনো ওপেন চেন কম্পাউন্ডকে রিং করে লেখা যায়, ভালো করে আমার কথাটা শুন। ধর তুই এরকম ধর একটা কম্পাউন্ড আছে, কটা কার্বন আছে? 4টে। কটা হাইড্রোজেন আছে? দেখ গুণে 10টা। তুই একে হারগিজ তুই রিং করে লিখতে পারবি না। তুই যদি লিখিস CH2 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 CH2, 4টে কার্বন দিয়ে এরকম রিং হবে, কিন্তু এখানে কার্বন কটা? 4টে, হাইড্রোজেন কটা? 8টা। তো দুটো হাইড্রোজেন কিন্তু বেশি হয়ে যাচ্ছে। কিন্তু যেই কোনো কম্পাউন্ডে ডাবল বন্ড থাকবে, যেই কোনো কম্পাউন্ডের মধ্যে ডাবল বন্ড থাকবে, তখনই এটা কার্বন কটা? C4H8। তখনই যেই ডাবল বন্ড থাকবে তখনই তুই সেটাকে কি না এরকম রিং করে তুই লিখতে পারবি, কোনো অসুবিধার কিছু নেই। তাকে তুই রিং করে লিখতে পারবি। মিনিমাম 3টে কার্বন থাকলেই তুই রিং করতে গেলে 3টে কার্বন দরকার লাগে। দুটো কার্বন দিয়ে তো কখনো রিং হয় না। দুটো কার্বন দিয়ে কি করে রিং করবে? দুটো পয়েন্ট দিয়ে কখনো একটা রিং বানানো যায়? বানানো যায় না, স্ট্রেট লাইন হয়। কিন্তু রিং বানাতে গেলে 3টে কার্বন উইথ ডাবল বন্ড থাকলেই তুই তাকে রিং করে লিখতে পারবি। এটা হচ্ছে এই জায়গাটার মূল ব্যাপার। তো আমি তোকে দেখাচ্ছি, তুই ভালো করে দেখ যে এটা হচ্ছে প্রোপিন, 3টে কার্বন, তুই তাকে সাইক্লোপ্রোপেন লিখে দেখ। কটা কার্বন? 3টে কার্বন, 6টা হাইড্রোজেন। এবার তুই এটাকে যদি লিখিস CH2 CH2 CH2, কটা কার্বন হলো? 3টে কার্বন, 6টা হাইড্রোজেন হলো। তো কার্বন হাইড্রোজেনের ভ্যালেন্সিটা মিলতে হবে। তুই যত যা খুশি হাইড্রোজেন বসিয়ে দিলে তো হবে না। তুই ধর এইখানটা লিখলি, কত সুন্দর ব্যাপার, দেখ বিউট 1 ইন, তাহলে এটা কটা কার্বন আছে? 4টে কার্বন আছে, 8টা হাইড্রোজেন আছে। তুই এটাকে লিখলে CH2 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 হয়ে গেল। তুই এটাকে 3টে কার্বন দিয়ে চেন করে একটা এরকম CH3 বসিয়ে দিতে পারিস। 3টে কার্বন দিয়ে একটা, দুটো, 3টে কার্বন আছে। এবারে এখানে CH2, এখানে CH2, কিন্তু এখানে CH2 বসবে না, এখানে CH বসবে, কারণ কার্বনের 3টে ভ্যালেন্সি অলরেডি স্যাটিসফাইড। তাহলে CH যদি বসে তাহলে CH2 কার্বন গুণে দেখ, 2 2 4 5 3 8টা, ঠিক মিলে যাবে। তো তুই 5টা কার্বন দিয়ে তুই এবারে রিং বানাতে পারিস। আমি তোকে দেখাচ্ছি এবার 5টা কার্বন দিয়ে তুই কিভাবে রিং করতে পারিস। এই দেখ, তোকে আমি ধর তোকে বলেছে C5H10, তুই কি করতে পারিস? স্ট্রেট ওয়েতে দেখ 5টা কার্বন দিয়ে করে দিবি, সব CH2 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 CH2,
হয়ে গেল। এবার তুই 4টে কার্বন দিয়ে এরকম করলি আর একটা এরকম করে দিলি, তা 4টে কার্বন, একটা মিথাইল। এবারে তুই 3টে কার্বন দিয়ে করলি, কিন্তু এখান থেকে তোকে 2টো বের করতে হতে পারে, কারণ এই একটা কার্বন আর একটা কার্বন তোকে দিতে হবে। অথবা তুই 3টে কার্বন দিয়ে এই একটা করতে পারিস, অথবা তুই 3টে কার্বন দিয়ে এই একই জায়গা থেকে 2টো বের করে দিতে পারিস। আমি তোকে বুঝিয়ে দিচ্ছি কিভাবে এটা হয়েছে। এই দেখ, কার্বন 5টা কার্বন, সব জায়গায় হাইড্রোজেনের কার্বনের ভ্যালেন্সি 4 করতে গেলে তোকে এটা দিতে হলো। এবার যখন 4টে করলি, দেখ এখানে 4টে করলি, এবার এখানে CH2 দিলি, এখানে CH2 দিলি, এখানে CH2 দিলি, এখানে H দিয়ে দিলি, এইবারে এখানে তুই CH3 মারলি, হাইড্রোজেন গুণে দেখ C5H10ই হবে। এবার এইটাতে কি করছিস, দেখ কার্বন কার্বন কার্বন, এই কম্পাউন্ডটা কার্বন কার্বন কার্বন, এখানে আরো 2টো কার্বন আছে, তুই তাহলে আরো 2টো কার্বন দিতে হবে, তাহলে এখানে CH2 দিলি, এখানে CH2 দিলি, এখানে কিন্তু একটা হাইড্রোজেন দিতে হবে, এখানে কটা দিতে হবে, 2টো, আর এখানে দিতে হবে কটা, 3টে। সিম্পল ব্যাপার। তাহলে দেখ গুণে দেখ, তুই একই হয়ে গেছে। এইটাতে যখন করতে যাবি কার্বন 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 কার্বন, এখানে একটা মিথাইল দিয়েছিস, এই জায়গাটা একটা মিথাইল দিয়েছিস, তাহলে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, আর এই জায়গার 2টো হাইড্রোজেন দিলি। আর ওটা যদি একই জায়গায় যদি 2টো ব্রাঞ্চ করে দিস, মানে CH2 করলি, এই জায়গাটাতেই 2টো দিয়ে দিলি, CH3 মানে এই কম্পাউন্ডটা, তাহলে দেখ 3 3 6 2 8 2 10টাই হয়ে গেল। কিন্তু এই কার্বনে কোনো হাইড্রোজেন পড়লো না, কারণ হাইড্রোজেনের ভ্যালেন্সি কিন্তু এখানে কার্বনে 4টেই হয়ে গেছে। তো এরকম করে কতগুলো তুই এরকম ভাবে রিংটা তুই বানাতে পারছিস। তুই ভালো করে খেয়াল করে দেখ যে কতগুলো তুই এরকম ভাবে আইসোমার, তুই বা 6টা হলে তুই 3টে করতে পারিস, 4টে করতে পারিস, 5টা করতে পারিস, 6টা করতে পারিস, তার ব্রাঞ্চ করতে পারিস। তো এরকম ভাবে তোকে একটা ফর্মুলা দিয়ে দিলে তুই সেখান থেকে কতগুলো তুই এরকম রিং করে করে তুই বের করতে পারিস। ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট বের করলেই দেখবি ওখানে C5H10 কিন্তু তোর ভ্যালু চলে আসবে, যে রিং লেখা যাবে, ওটা দিয়ে রিং করা যাবে, ওখানে ভ্যালুটা এমন আসবে যে ওটায় ডাবল বন্ড থাকলে, ডাবল বন্ড মানেই হচ্ছে রিং, তো ডাবল বন্ড হলেই কিন্তু তুই সেটা দিয়ে রিং করতে পারবি, রিং বের করতে পারবি। তো খুব ইন্টারেস্টিং জিনিস, খুব ভালো ব্যাপার। এটা কি বুঝতে পেরেছিস কিভাবে আমরা রিং গুলো লিখতে পারছি? এটা কি ক্লিয়ার, পরিষ্কার, যে একটা ফর্মুলা দিয়ে দিলে তার থেকে কতগুলো রিং আইসোমার হচ্ছে লিখতে পারছি? কারো কোনো অসুবিধা হলে বল। এই ব্যাপারটা কি পরিষ্কার সকলের কাছে? কিছু বলবি না নাকি? হ্যাঁ স্যার, ক্লিয়ার। হ্যাঁ স্যার, ক্লিয়ার। কি হ্যাঁ স্যার মানে বুঝতে পেরেছিস, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, মেনে নিলাম। তো এখানে আমরা দেখ রিং চেন আইসোমার সেটা বোঝালাম। রিং চেন আইসোমার এরকম যদি অ্যালকাইন হয়, দেখ অ্যালকাইন মানে কি, এখানে ডাবল বন্ড ইকুইভ্যালেন্টে এখানে 2 বেরোবে। 2 যখন বেরোবে, ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট যখন বের করবি তখন 2 বেরোবে। 2 মানে কি? 2 মানে হচ্ছে 1 রিং প্লাস 1 কি ডাবল বন্ড। 2 যখন, তখন 1 রিং প্লাস 1 ডাবল বন্ড। আমার পিডিএফ পাঠালে তুই পিছন দিকে আবার দেখবি, তাহলেই বুঝতে পেরে যাবি। তার মানে 2 মানে 1 রিং প্লাস 1 ডাবল বন্ড, আবার 2 মানে কি, 2 মানে 2 ডাবল বন্ড। তাহলে তুই এই ফর্মুলাটা যেটা এইটা দিয়ে তুই এটাও লিখতে পারিস যে 1 রিং প্লাস একটা ডাবল বন্ড, আবার 2 ডাবল বন্ড, সেগুলো লিখতে পারিস। ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট তুই বের করলেই তখনই সঙ্গে সঙ্গে তুই বুঝে যাবি যে তুই ট্রিপল বন্ড লিখতে পারবি, তুই 2টো ডাবল বন্ড লিখতে পারবি, তুই রিং লিখতে পারবি। মজাদার ব্যাপার, আইসোমারটা মজা লেগে যাবে, তুই দেখবি এরকম ভাবে লিখতে লিখতে তুই অনেক কিছু লিখতে পারবি। আমি তোকে একটা সিম্পল একটা এক্সাম্পল দিই, দেখ যে আমি ধর তোকে আমি বললাম যে C6H12 দিয়ে তুই
রিং আইসোমার লে কতগুলো রিং আইসোমার লিখতে পারবি? দেখ 6টা কার্বন আছে, 12টা হাইড্রোজেন আছে। তো তুই সিম্পলি তুই এইভাবে তুই 6 মেম্বার লিখে দিতে পারিস, কারণ এই ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট বেরোবে 1 মানে একটা রিং হতে পারে বা ডাবল বন্ডও হতে পারে। ডাবল বন্ডের গুলো তো লিখতেই পারবি, সেটা নিয়ে আমি বলছি না। তুই এবারে কি করতে পারিস না, এটাতে 5টা কার্বন দিয়ে এরকম লিখতে পারিস, তাহলে আর একটা 6 নম্বর কার্বন কোথায় যাবে? এই ব্রাঞ্চ করে দিবি, হয়ে গেল। এইবারে তুই 4টে দিয়ে লিখতে পারিস, কিন্তু 2টো কার্বন কোথায় যাবে? এই 2টো ব্রাঞ্চ, এই একটা কার্বন, এই একটা কার্বন করলি। কিন্তু এই 2টো ব্রাঞ্চ তুই আবার কি করতে পারিস না, এইখানে একটা কার্বনের ব্রাঞ্চ, এখানে একটা করতে পারিস, আবার একই জায়গায় 2টো করতে পারিস, আবার কি করতে পারিস, একটা ছাড়া একটা করতে পারিস। এই ব্রাঞ্চগুলো বিভিন্ন জায়গায় করতে পারিস। এবারে তুই 3টে কার্বন দিয়ে করবি, 4 হয়ে গেল, 5 হয়ে গেল, 3টে কার্বন দিয়ে করবি। তা 3টে কার্বন দিয়ে আরো 3টে কার্বন আছে, তুই কি করতে পারিস, এখানে 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 দিতে পারিস। তুই কি করতে পারিস, তুই এক জায়গায় 2টো, এক জায়গায় একটা দিতে পারিস। তুই একই জায়গায় 1টা 2টো 3টে করতে পারিস। তুই কি করতে পারিস না, একই জায়গায় 3টে দিতে পারিস, একই জায়গায় 2টো, একটা জায়গায় একটা দিতে পারিস, বা 2টো তুই দিতে পারিস, এখানে 2টো দিলি, এখানে 2টো দিলি, তাহলে 3টে তোকে দিতে হবে, এখানে একটা দিলি, এরকম দিতে পারিস। বা এরকম দিয়ে এখানে তুই 2টো দিয়ে একটা ব্রাঞ্চ করে দিবি, আইসো করে দিবি। দেখ তুই C6H12 দিয়ে কতগুলো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11, এরকম এতগুলো চলে গেল, কোথায় চলে গেল, হ্যাঁ, এতগুলো কম্পাউন্ড তুই লিখতে পারিস। তার মানে একটা জিনিস তুই বুঝতে পারছিস যে আমরা নর্মালি একটা আইসোমার দিয়ে দিলে সেই আইসোমার থেকে কতগুলো, তার থেকে আইসোমার এখান থেকে লিখতে পারি, এবং সেটা তুই পরিষ্কারভাবে বুঝতে পারলি। রিং চেন আইসোমার আমি বললাম, এর পরেই হচ্ছে স্টিরিও আইসোমার, কিন্তু আজকে আর সময় হলো না। স্টিরিও আইসোমার একটা খুব বড়সড় ব্যাপার। স্টিরিও আইসোমার আমার আর কিছুটা সময় লাগবে, মানে আরেকটু ভালো করে বোঝাতে হবে। তো স্টিরিও আইসোমার আমরা নেক্সট ক্লাসে আমরা স্টিরিও আইসোমারটা স্টার্ট করব নেক্সট ক্লাসে। ওদিনকারই হয়ে যাবে, আমাদের অসুবিধার কিছু নেই। আর একটা দিন আমাদের লাগবে, আইসোমারটা শেষ হয়ে যাবে, সেখানেই আমি বেশ কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব যে কি রকম ধরনের হতে পারে। তো আজকে এই পর্যন্ত থাকলেও পরের দিনকার আমরা এর কন্টিনিউয়েশন করতে থাকবো। আর কাল মঙ্গলবার দিনকার আমাদের আরো একটা এক্সট্রা ক্লাস আছে, আমি পাসওয়ার্ড আইডি পাঠিয়ে দেবো গ্রুপে। সেটা জানিস যে আমরা পড়াচ্ছিলাম রিয়াকশন, অর্গানিকের রিয়াকশনের মেকানিজম, সেখানে আমরা ইন্ডাকটিভ এফেক্ট পর্যন্ত পড়িয়েছি। কষ্ট করে কালকে রাত্রিবেলা 11টার সময় আমাদের ক্লাস আছে, 11টা থেকে 12টা 1 ঘন্টা আমরা এক্সট্রা ক্লাস নিই। তো সেটা আমরা আবার নেব, প্রয়োজন হলে আরেকটু ক্লাস বাড়াবো। 12টার পরে যাব না, মানে আরো একদিন এক্সট্রা ক্লাস হয়তো নিতে পারি, কারণ শেষ করতে গেলে পরীক্ষার আগে একটু করতে হবে। কয়েকজনের পরীক্ষা পড়ে গেছে বলে আমাকে এক্সট্রা ক্লাস দিয়ে মেকআপ করতে হচ্ছে, তো সেটা আমরা করতে পারি। তো আপাতত কালকে আমাদের ওই ক্লাস